যারা জয়েন করছো তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও, আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে কনফার্ম করো। যারা জয়েন হয়েছো তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আর আমার সাউন্ড এবং ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আজকের সাউন্ড আগের থেকে এখন আরও ক্লিয়ার হওয়ার কথা। আমার আসলে আগের ফোনে ভয়েস মাইক্রোফোন সাপোর্ট করতো না, এখনকার ফোনে করে, যার কারণে এখনকার ফোনের জন্য নতুন একটা নিয়েছি। তো এখন থেকে আশা করি সাউন্ড আগের থেকে অনেক বেশি ক্লিয়ার থাকবে। সবাই একটু কনফার্ম করো। আর আজকে আমরা দ্বিপদী উপপাদ্য শুরু করব, আর একটু হালকা সিলেবাসের গাইডলাইন দেব, কারণ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন জায়গা থেকে আসে সেই জিনিসটা জানা। আর প্লাস হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে যেহেতু দুইটা অংশ থাকে, ক অংশ খ অংশ, এই জিনিসগুলা তোমার আগে এটাই জানতে হবে যে আমাদের কোন অংশ থেকে কয়টা আনসার করতে হয় এবং সেগুলা কোন কোন অধ্যায় থেকে কিভাবে আসে, কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এই জিনিসটা আমরা অনেকে জানি না। তো সেটা নিয়ে আমি প্রথমে একটু কথা বলবো, যদিও আগে বলছি তাও বারবার বলবো। তো এটা করার পর আশা করি আমাদের আর কনফিউশন থাকবে না, এবং আজকের ক্লাসের পর আমরা বুঝতে পারবো যে আমরা এই পর্যন্ত যতটুকু করছি তার থেকে আমরা কয়টা সৃজনশীল কমন পাইতে পারি, আর কি লাগবে না লাগবে এই জিনিসগুলা। সবাই একটু নামটা কমেন্ট করে দাও, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, নামটা কমেন্টে দিয়ে দাও। সাউন্ড ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথম আমরা কিছু কথা বলে শুরু করব, এরপর আমরা আমাদের এ অধ্যায়ে যাব। তো প্রথম কথা যদি আমরা বলি, প্রথমত হচ্ছে আমাদের এই দ্বিপদী উপপাদ্য, এটা তোমরা ক্লাস 9-10-এ একটু করে পড়ে আসছো। অর্থাৎ এখন হয়তো আমরা অনেক আরও একটু ডিফিকাল্ট টাইপসের ম্যাথ করব, যেসব ম্যাথ 9-10-এ ছিল না। আর কনসেপ্টটা কিন্তু মোটামুটি 9-10-এরই, হয়তো ওইখানে তোমরা একটু কম পড়ছো, এখানে একটু বেশি পড়বা। তো ওই যেহেতু 9-10 থেকে হালকা আইডিয়া থাকবে, ওই কারণে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাও আমি একেবারে গোড়া থেকে আলোচনা করে শুরু করব, মানে দ্বিপদী উপপাদ্য তুমি একেবারে গোড়া থেকে আলোচনা করলে যা হয়। কারণ অনেকে দেখা যাচ্ছে এই যে ক্লাস 9-10-এ তাদের বেসিকটা ক্লিয়ার ছিল না, বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু ম্যাথগুলো অনেক কঠিন লাগবে। আর বেসিক ক্লিয়ার থাকলে এই অধ্যায়টা অন্যতম একটা সহজ অধ্যায়। আবারও বলতেছি, অন্যতম একটা সহজ অধ্যায় এটা। এবার আসো, আমাদের এই অধ্যায়টা আমরা শুরু করব গণিত দ্বিতীয় পত্রের আমাদের পঞ্চম অধ্যায়টা। এর আগে আমরা 1 থেকে 4 পর্যন্ত বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, জটিল সংখ্যা, বহুপদী, এই 4টা আমরা কমপ্লিট করছি। তো আজকে আমরা এটা শুরু করব 5 নম্বর অধ্যায়টা। তার আগে আমি সিলেবাসের ডিস্ট্রিবিউশনটা একটু ছোট্ট করে বলি। প্রথমত আসো, আমাদের ফাইনাল এক্সাম আমরা যেটা দিব, তুমি যা কিছু বলো না কেন, সব কিছুর মেইন টার্গেট হচ্ছে ফাইনাল এক্সাম। আর যেহেতু 20 বেসের তোমার এইচএসসি পরীক্ষা ক্যান্সেল হয়েছে, এর মানে এবার তোমাদের পালা। তোমাদের পরীক্ষাটা আগে যতটুকু পিছানোর কথা ছিল এখন ততটুকু পিছাবে না, সর্বোচ্চ না হয় 1-2 মাস পিছাইতে পারে। তবে আবার এমনও হইতে পারে এপ্রিলেও তোমাদের হয়ে যেতে পারে, কোনো কিছু বলা যায় না। আমার কথা হচ্ছে প্রিপেয়ার থাকা বেটার। এবার আসো, আমাদের ফাইনাল এক্সামে ম্যাথে সেকেন্ড পেপারে 2টা অংশ থাকে, তোমরা জানো। একটা হচ্ছে ক অংশ আর একটা হচ্ছে খ অংশ। তো ক অংশ এবং খ অংশ চিন্তা করলে আমরা যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে কি, আমাদের এক অংশ থেকে মিনিমাম কয়টা আনসার করা লাগে? 2টা। এর মানে তোমার এই অংশ থেকে মিনিমাম 2টা আনসার করতে হবে, আবার এই অংশ থেকে মিনিমাম 2টা আনসার করতে হবে, তাহলে 4টা হলো। আর একটা তুমি যে কোনো জায়গা থেকে চুজ করতে পারো, তুমি 2টা মিলে আরও একটা আনসার করবা, টোটাল 5টা আনসার করবা। সৃজনশীলের জন্য এভাবে সিলেক্টিভ বলা যায়, কিন্তু এমসিকিউতে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে, কোনো চ্যাপ্টার কখনো বাদ যাবে না এমসিকিউতে। এবার আসো, ক অংশে কি হয়? ক
ক অংশে বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী, ত্রিকোণমিতি। আর সেকেন্ড পেপারে যে ত্রিকোণমিতি আছে সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি। তো সেখান থেকে আমাদের প্রশ্ন হয়। আর খ অংশে থাকে কনিক্স, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। গতিবিদ্যা আমরা বলতেছি মেইনলি গতিবিদ্যা, তবে তোমাদের বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে সমতলীয় বস্তুকণার গতি, এক কথা গতিবিদ্যা। আর সম্ভাবনা, তোমার বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। এখন খ অংশ যেটা, এখানে দেখা যাবে কনিক্স থেকে একটা সৃজনশীল আসে, স্থিতিবিদ্যা থেকে ইউনিকলি একটা সৃজনশীল আসবে, গতিবিদ্যা থেকে একটা সৃজনশীল আসবে, বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা থেকে একটা আসবে। এখানে কিন্তু আমাদের ওই যে পরিসংখ্যানের ম্যাথগুলো আছে, পরিসংখ্যান সম্ভাবনা দুটো মিক্স করে আসবে, কারণ একই অধ্যায়। তো এটা গেল আমার এটা কনিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সম্ভাবনা। 4টা চ্যাপ্টার পড়লে 4টা কমন, তবে 4টা কমন পড়লে তুমি 4টা আনসার করতে পারবে না, 3টে আনসার করতে পারবা। এবার আসো বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, জটিল, বহুপদী, দ্বিপদী, অধ্যায় 5টা। এই 5টা অধ্যায় মিলে সৃজনশীল আসবে 3টা। তুমি দেখতেই পারতেছো এই অধ্যায়গুলো কিন্তু খুব বড় বড় না আমাদের, এবং দেখা যায় এই 5টা অধ্যায় থেকে কখনো বলা যায় না এখান থেকে একটা সৃজনশীল আসবে না, মিক্স আসে। ম্যাক্সিমাম টাইপস আমার দেখা যায় বাস্তব যোগাশ্রয়ী থেকে একটা আসে, ওইখানে মাঝে মধ্যে জটিল সংখ্যায় ঢুকিয়ে দেয়। অনেক সময় বহুপদী থেকে একটা, দ্বিপদী থেকে একটা আসে, অনেক সময় বহুপদী দ্বিপদী মিক্স করে দেয়, অনেক সময় বহুপদীর সাথে জটিল মিক্স করে দেয়, দ্বিপদীর সাথে জটিল মিক্স করে দেয়, অনেক সময় এগুলোর সাথে বাস্তব মিক্স করে দেয়, এগুলোর সাথে যোগাশ্রয়ী মিক্স করে দেয়। মানে এক কথায় হিউজ ভ্যারাইটি হতে পারে। ওই কারণে আমি সবসময় সবাইকে সাজেস্ট করি ক অংশ থেকে তুমি সবসময় এই 5টা অধ্যায় তোমাকে দেখতেই হবে। কেন? মিক্স আপ আসে। আর এই 5টা অধ্যায় থেকে প্রচুর এমসিকিউ হয়, 5টা অধ্যায় থেকে মিনিমাম 10টা এমসিকিউ তুমি পাবা। তাহলে এই 5টা অধ্যায় পড়লে কিন্তু তোমার 3টা সৃজনশীল কমন। তো আমরা যেহেতু প্রথমত আমাদের যেমন তোমার কলেজে পরীক্ষা হবে, কলেজের পরীক্ষা যদি আমাদের টেস্ট পরীক্ষা যদি চিন্তা করো, তখন তো তোমার এই প্রসেসেই হবে। তখন দেখা যাবে আমাকে আনসার করার ক্ষেত্রে আমি যেহেতু এই 5টা অধ্যায় পারি, আমাকে 3টা আনসার করতে পারবো, এখান থেকে 2টা। তাহলে আমি এই ইনভার্স ত্রিকোণমিতি যেটা, এটা আমি এখন পড়াবো না, আমি কি করব, আমি এটা পড়ানোর পর আমি চলে যাব এখানে কনিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সম্ভাবনা। অর্থাৎ আমি ত্রিকোণমিতি পড়াবো আরও অনেক পরে, পড়াবো। ত্রিকোণমিতি পড়ানোর আগে আমি যে কাজটা করব, কনিক্স পড়াবো, এরপর সম্ভাবনা পড়াবো, এরপর ত্রিকোণমিতি পড়াবো। এখন তুমি বলতে পারো ভাইয়া স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আগে পড়ালে ভালো হতো না? না, আগে পড়ালে ভালো হতো না, এটা আমি লাস্টেই পড়াবো ফিনিশিংয়ে। আর ফিনিশিংয়ে যে পড়াবো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, গতিবিদ্যার, স্থিতিবিদ্যার মোটামুটি তুমি বলতে পারো ফিজিক্সের ভেক্টরের গতিবিদ্যা যদি প্রপারলি তুমি পড়ো, মোর অর লেস 60% তোমার এখানে করা আছে। এই করা জিনিসগুলোকে একটু যাচাই করতে হবে, নতুন কনসেপ্টগুলো শিখতে হবে। তো আশা করি দ্বিপদী আমরা যখন শেষ করব তখন আমরা এই যে আমাদের 3টে সৃজনশীলের আনসার হয়ে যাবে। 3টে সৃজনশীল মানে বুঝতে পারতেছ 30 মার্কস। আর এদিকে হচ্ছে তোমার 5টা অধ্যায় থেকে মিনিমাম 10টা এমসিকিউ পাবা। 10টা এমসিকিউ মানে হচ্ছে 10 মার্কস। আর তাহলে কত হলো? 40 মার্কস প্রিপারেশন তোমার হয়ে গেছে আউট অফ 75। এবার তুমি চিন্তা করে দেখো, তোমার কিন্তু অনেকাংশে সিলেবাস আগে গেছে। তুমি এখান থেকে 3টা আনসার করতে পারলে, এই 3টাতে 30, 10টা এমসিকিউ 10, আমাদের টোটাল 40 মার্কস আউট অফ 75। মানে 75-এর মধ্যে অলরেডি তোমার 40 মার্কসের প্রিপারেশন হয়ে গেছে। সিলেবাস যদিও 50% শেষ হয় নাই, সিলেবাস 50% শেষ না হইলেও তোমার পরীক্ষায় আনসার করার মতো 50%-এর বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 40 মার্কস, যেখানে টোটাল 75, আর 25টা তোমার প্র্যাকটিক্যালে থাকে। প্র্যাকটিক্যালে যদি তোমাকে 25 দেয়, 40 আর 25 হচ্ছে কত? 65। দেখো প্রায় A প্লাসের কাছাকাছি চলে আসতেছে, সেখান থেকে আনসারগুলো A প্লাস। তো আমরা বলতে পারি তাহলে আজকে আমরা ছবি তুলবো না, তো তোমরা একটু স্ক্রিনশট তুলে নিবা কিছুক্ষণ পরপর যখন প্রয়োজন হয়। তো আমরা বলো যে আমাদের সব কিছু ক্লিয়ার যদি থাকে, আমরা এখন দ্বিপদী উপপাদ্য শুরু করব। আর সিলেবাস ডিস্ট্রিবিউশনটা বলছি একটাই কারণে, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় পরীক্ষার হলে যাওয়ার আগেও এটা মুখস্থ করে, কারণ তারা পরীক্ষার হলে যাওয়ার আগে কেন মুখস্থ করবে? আগে থেকে আইডিয়া থাকতে হবে, প্রপার আইডিয়া থাকতে হবে কোথেকে কী আসে না আসে। তাহলে এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন, যেহেতু বইতে ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে না, তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন থেকে আমাকে আনসার করতে হবে। এখন আসি আমরা দ্বিপদী উপপাদ্য শুরু করব, একেবারে বেসিক থেকে আমরা ধরে ধরে আগাবো। আশা করি খুব একটা কঠিন মনে হবে না, খুবই সহজ মনে হবে। আর এটার জন্য যে জিনিসটা লাগবে, বিন্যাস সমাবেশের আমাদের কনসেপ্ট লাগবে, কিছু বেসিক কনসেপ্ট। সেটা হচ্ছে
আমার বিন্যাস সমাবেশের 1 নাম্বার যে লেকচারটা দিছিলাম ওই 1 নাম্বার লেকচারে যা যা পড়াইছি ওই জিনিসগুলো সবগুলো আমার এখানে কাজে লাগবে। আবার বলতেছি, বিন্যাস সমাবেশের 1 নাম্বার লেকচারটা আমার এখানে কাজে লাগবে। এখন আসলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমরা এখন দ্বিপদী আমরা শুরু করব। এবার আসো, আমি আবারও বলতে চাই, আচ্ছা তোমরা একটু কমেন্টে বলো তো তোমাদের 9, 10 দ্বিপদী কি ছিল না? আমি যতদূর জানি 9, 10 তোমাদের দ্বিপদী থাকার কথা। আর দ্বিপদী থাকলে তোমাদের বেসিকটা কতটুকু ক্লিয়ার আছে, মানে 9, 10 দ্বিপদীর যে চ্যাপ্টারটা ছিল এখানে তোমাদের কতটুকু বেসিক ক্লিয়ার আছে? 9, 10 কেমন পড়ছো শুনি? আচ্ছা হ্যাঁ, 9, 10 তাহলে দ্বিপদী ছিল, চ্যাপ্টার 10 নাকি? হ্যাঁ, তাহলে তো ভালো, তোমাদের আইডিয়া আছে। তো আমি একটু তাহলে বেসিকটা ধরে ধরে আগে, আশা করি কারোর প্রবলেম হবে না। তো তাও আমি একটু গোড়া থেকে আগাবো, কারো যদি কোনো কনফিউশন থাকে সে কনফিউশন যদি ক্লিয়ার হয়ে যায়। তো তোমাদেরকে আমি যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে, 1 নাম্বার কথা হচ্ছে এখানে শুরুতে তুমি একটা জিনিস পাবা, সেটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। গাণিতিক আরোহ বিধি বা গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে কিছু প্রমাণ আসে। গাণিতিক আরোহ বিধি, এই গাণিতিক আরোহ বিধি হচ্ছে আমার এখানে নামে মাত্র দেওয়া। এখানে হচ্ছে এটা নাম মাত্র দেওয়া, এটা আমাদের এখানে কখনো আসে না, আসার চান্সও খুবই কম। তাও তোমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে তোমরা 9, 10 গাণিতিক আরোহর অনেকগুলো ম্যাথ করছো, এখানে আমাদের ম্যাথ নাই খুব একটা। তো গাণিতিক আরোহটা তোমাকে বাসায় নিজে নিজে দেখে নিতে হবে। তো শুরুতে একটা এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলটা দেখে নিবে। শুরুতে একটা প্রমাণ আছে, তোমার চ্যাপ্টারের শুরুতে একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা তোমরা শুধুমাত্র দেখে নিবা গাণিতিক আরোহ পদ্ধতি। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি বা গাণিতিক আরোহ বিধি, এটা আমাদের মেইনলি হচ্ছে আসলে ইন্টারমিডিয়েটে এই ধরনের ম্যাথগুলো নাই, তোমরা 9, 10 করে আসছো। তো এটা আমরা বলবো না, আমরা ডিরেক্টলি দ্বিপদীর মধ্যে চলে যাব। তাহলে আসো, আমরা দ্বিপদী উপপাদ্য যদি আমরা করি তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। তাহলে তোমরা একটু দেখো, আমরা প্রথমত আসি, নামটা কেন দ্বিপদী সেটা আমরা একটু পরে বুঝবো। আমরা আগে দেখি, মনে করো আমার কাছে একটা রাশি আছে a প্লাস এক্স, আমার কাছে একটা রাশি আছে a প্লাস এক্স। তো আমি কি করলাম, আমার a প্লাস এক্সের সাথে আরও একটা a প্লাস এক্স গুণ করলাম। আমি কি করলাম, আমার a প্লাস এক্সের সাথে আরও একটা a প্লাস এক্স গুণ করলাম। আমার এখান থেকে তাহলে আমরা কী পাবো ভাইয়া, এটাকে আমরা বলতে পারি a প্লাস এক্স হোল স্কোয়ার বলতে পারি। তো আমরা এটাকে বলতে পারি a প্লাস এক্স হোল স্কোয়ার। আবার আমাদের a প্লাস এক্স আমাদের আছে, এরকম যদি আমি 3টা গুণ করি, a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের a প্লাস এক্স হোল কিউব। আবার আমরা যদি বলি a প্লাস এক্স এরকম 4টা আমরা গুণ করি, a প্লাস এক্স আমরা 4টা গুণ করলাম আমরা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। সিমিলারলি আমরা 5টা গুণ করলে পাবো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5। সিমিলারলি আমরা পাবো a প্লাস এক্স টু দি পাওয়ার 6। এখন আমার কথা হচ্ছে, এভাবে তো আমাদের চলতেই থাকবে। আমাদের a প্লাস এক্সের উপর, অর্থাৎ a প্লাস এক্সের উপর পাওয়ার, এখানে দেখো আমাদের পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার 1, এখানে 2, এখানে 3, 4, 5, 6, 7, 8, 9 হোয়াটএভার, যে কোনো কিছু হইতে পারে। এখন আমরা যদি সিম্পলি তোমাদেরকে বলি ভাই একটা কাজ করি, কি কাজ, প্রথমটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তাহলে আমরা এই পুরো যে আমরা টার্মগুলো দেখতেছি না, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এতক্ষণ তুমি যা দেখলা তাকে আমরা এক কথায় বলতে পারি ভাইয়া a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বলতে পারি। কি বলতে পারি ভাইয়া, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বলতে পারি। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বলি, তাহলে দেখো এখানে n এর মান কত 1, এখানে n এর মান কত 2, এখানে n এর মান কত 3, এখানে n এর মান 4, এখানে n এর মান 5, এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা প্রথমত যে জিনিসটা পাইলাম a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই যে এই জায়গাটা এখানে কয়টা পদ আছে, 2টা পদ। দেখো একটা হচ্ছে আমাদের a আর একটা হচ্ছে x।
তাহলে আমার দুইটা আলাদা আলাদা পদ আছে, কারণ আমরা জানি আলাদা আলাদাভাবে যতগুলো যোগ বা বিয়োগ আকারে থাকে তারা হচ্ছে প্রত্যেকটা এক একটা পদ। তাহলে আমরা এটাকে একটা পদ বলতে পারি, এখানে একটা পদ বলতে পারি, মানে কয়টা পদ? দুইটা পদ। তাহলে দুইটা পদকে নিয়ে যে বিস্তৃতি তাকে আমরা বলি দ্বিপদী বিস্তৃতি। এখন প্রশ্ন হলো বিস্তৃতিটা কি? এখন আসো আমরা প্রথমে বললাম ভাই আমার n এর মান 0, n এর মান কত? 0। n এর মান যদি 0 হয় a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0 তার মান হবে 1, এটা আমরা সবাই জানি। এবার n এর মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি ভাইয়া a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু a প্লাস এক্স, এটা আমরা সবাই জানি। n এর মান যদি 2 হয় তাহলে আমরা বলতে পারি a প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? আমরা জানি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স। এবার তুমি গুণ করো, গুণ করলে কি হবে? a দিয়ে দুইটাকে গুণ করলে a স্কোয়ার প্লাস এ এক্স, প্লাস এক্স দিয়ে দুইটাকে গুণ করলে প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। এক কথায় বলা যায় এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, এটা আলটিমেটলি হচ্ছে a প্লাস এক্স হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা তোমরা ছোট্টকাল থেকে মুখস্থ করছো। অর্থাৎ তোমরা এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মুখস্থ জানো, বাট এখন আমরা মুখস্থ করবো না, এখন আমরা এটা টেকনিক্যালি পড়বো। এবার আসো n এর মান যদি কখনো 3 হয় তাহলে আমরা বলতে পারি a প্লাস এক্স হোল কিউব। অলরেডি আমরা তো হোল স্কোয়ার বের করে রাখছি না, হোল স্কোয়ারকে বিস্তার, দেখো বিস্তার মানে কি? তাকে আমার বড় করে দেওয়া, টেনে লম্বা করা, এক্সপান্স করা। তাহলে আমরা a প্লাস এক্স হোল স্কোয়ারকে বিস্তার করে এত বড় করলাম। এবার a প্লাস এক্স হোল কিউবকে বিস্তার করব, তার মধ্যে হোল স্কোয়ার তো অলরেডি বিস্তার করা আছে। তাহলে আমরা এটা কাজ করি, কি কাজ ভাইয়া? আমরা a প্লাস এক্স হোল কিউবকে এভাবে লিখতে পারি না, a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স হোল স্কোয়ার মানে কত? স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার তুমি a দ্বারা সবাইকে গুণ দাও, x দ্বারা সবাইকে গুণ দাও, তাহলে তুমি পাবা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব, তুমি এটা পাবা। এটা হচ্ছে a প্লাস এক্স হোল কিউবের ফর্মুলা। একইভাবে n এর মান যদি তুমি 4 দাও, n এর মান যদি তুমি 4 দাও, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কী পাবা? 4 পাবা। তাহলে আমরা বলতে পারি এটাকে লেখা যায় a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স হোল কিউব। তাহলে আমরা বলতে পারি a প্লাস এক্স হোল কিউবের মান কত? উপরে আমার লেখাই আছে। তাহলে a প্লাস এক্স ইন্টু a কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব, এটাকে আমরা বলতে পারতেছি ভাইয়া a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কে বল লিখতে পারি। এখন a দ্বারা সবাইকে গুণ দাও, x দ্বারা সবাইকে গুণ দাও, গুণ দিলে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ভাইয়া, আমি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4কে বিস্তার করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি ভাই? আমরা পাবো a টু দি পাওয়ার 4 প্লাস আমরা a টু দি পাওয়ার 4 পাবো প্লাস 4 a কিউব এক্স পাবো প্লাস 6 a স্কোয়ার এক্স স্কোয়ার পাবো প্লাস আমরা পাবো 4 a এক্স কিউব প্লাস আমরা পাবো হচ্ছে আমাদের এক্স কিউব, আমরা এই জিনিসটা পাবো। তাহলে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 4 a কিউব এক্স 4 আমাদের 4 a কিউব এক্স প্লাস 6 a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6 a এক্স কিউব প্লাস লাস্টেরটা এক্স টু দি পাওয়ার 4 এই রাশিটা আমরা পাবো। এখন আমার প্রশ্ন হলো, এভাবে তুমি যখন বাড়াইতে থাকবা ভাইয়া n এর মান 0 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, দেখো n এর মান তুমি যত বেশি দিচ্ছ এটা তত বাড়তেছে কিন্তু। তাহলে আমার এটা বাড়তে বাড়তে কত দূর যাবে? এখন এটা অনেক কিছু হইতে পারে, n এর মান যে কোনো কিছু হইতে পারে। তুমি কি প্রত্যেকটার ফর্মুলা মুখস্থ করতে পারবা? সম্ভব না। আমরা ছোটোকাল থেকে হয়তো এগুলো তো মুখস্থ করার কোনো কারণ নাই, a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল কিউব, এই দুটো ফর্মুলা আমাদের বেশি বেশি কাজে লাগে, ওই কারণে আমরা মুখস্থ করছি। কিন্তু এভাবে তো দুনিয়ার সবগুলো মুখস্থ করা সম্ভব না। তাহলে আমাকে কী করতে হবে? একটা কমন সিকোয়েন্সে যেতে হবে। কিসে যেতে হবে? একটা কমন সিকোয়েন্সে। সেই কমন সিকোয়েন্সটা আমরা এখন দেখব। তাহলে আমরা যে কাজটা করবো ভাইয়া, আমরা একটা কমন সিকোয়েন্সে যাব, সেই কমন সিকোয়েন্সটা আমরা এখন দেখব। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। এখন তুমি এখানে এই জিনিসটি কীভাবে হয়েছে বুঝতে পারছো। এবার আসো আমরা যে কাজটা করব, আমরা বলবো ভাইয়া, আমরা তোমাদেরকে এক কথায় বলবো, এখন তুমি আগের সব কিছু ভুলে যাও। এখন তুমি কি পাইলা ভাইয়া? a প্লাস এক্স হোল স্কোয়ারের ফর্মুলা ভাইয়া এটা। এখন আমরা কি পাইলাম? a প্লাস এক্স হোল কিউবের ফর্মুলা ভাইয়া এটা।
এখন তুমি কি পাইলা ভাইয়া a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা পাইলাম এটা। ওকে, তাহলে আমরা এগুলো ফর্মুলা হিসেবে পাইলাম। একইভাবে আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 এর ফর্মুলা পাইলাম এটা, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 এটা পাইলাম। ওকে ভাইয়া, ভালো কথা। এখন আমরা একটা কাজ করি, কি কাজ করব, এই জিনিসগুলোকে আমরা একটু অন্যভাবে দেখাবো। এখন আমি ঠিক সেম জিনিসগুলোকে একটু অন্যভাবে দেখাবো। তার আগে একটা জিনিস বলে রাখো, দেখি তোমরা কমেন্টে বলো, আমি দেখি। আচ্ছা, আমি যখন a প্লাস এক্সের উপর পাওয়ার 0 দিলাম, এখানে পদ কয়টা পাইছি বলো তো, পদ সংখ্যা কয়টা বলো তো, পদ সংখ্যা কয়টা, n ইকুয়ালস টু 0 এর জন্য পদ সংখ্যা কয়টা, কয়টা পদ পাইছি দেখি কমেন্টে সবাই বলো। n ইকুয়ালস টু 0 এর জন্য পদ সংখ্যা কয়টা, n ইকুয়ালস টু যখন 0 বসাইলাম তখন আমি কয়টা পদ পাইছি দেখি কমেন্টে একটু বলো, আমি কমেন্ট চেক করতে থাকি। তুমি একটু কমেন্টে বলো, এইগুলো একটু বুঝতে হবে যে তোমাদের আসলে কতটুকু ক্লিয়ার আছে। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কতটুকু ক্লিয়ার আছে, ওই অনুযায়ী আমি আগাইতে পারবো। তাহলে বলো n ইকুয়ালস টু 0, তাহলে পদ কয়টা আছে, n ইকুয়ালস টু 0 হলে পদ কয়টা আছে, এই কে বলছে ক্লাস আটকে আছে? ক্লাস তো ঠিকই চলতেছে, আমার ফোনে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো তুমি এটাকে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0 করছো না, 0 করার পর তুমি কি পাইছো 1। এই 1 মানে কয়টা পদ, একটা, কয়টা জিনিস একটা। আমি বলি তোমার যতগুলা জিনিস যোগ বা বিয়োগ আকারে থাকবে তারা প্রত্যেকে কিন্তু এক একটা পদ, গুণ আকারে থাকলে না, গুণ আকারে থাকলে গুণ করলে একটা হয়ে যায়, আলাদা আলাদা যতগুলো থাকবে প্রত্যেকটা এক একটা কি হয়, পদ হয়। তাহলে আমাদের আলাদা আলাদা কয়টা আছে, একটা, ভাইয়া পদ সংখ্যা একটা। দেখি এবার বলো n এর মান যখন 1 হইল এখানে পদ কয়টা আছে বলো তো ভাইয়া, a প্লাস এক্স টু দি পাওয়ার 1 কে বিস্তার করলে এটা পাচ্ছি। এবার বলো তো n এর মান 1 হলে পদ সংখ্যা কয়টা, দেখি কমেন্টে বলো। n এর মান 1 হলে পদ সংখ্যা কয়টা পাচ্ছ দেখি কমেন্টে বলো। আমার ফোনে তো কখনো জুম হয় না, তোমাদের এখানে কেন বারবার জুম হয়ে যায়? আমার হাতের ফোনে তো কোনো জুম হচ্ছে দেখতেছি না আমি। ওকে, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম n এর মান যখন 1 তখন পদ সংখ্যা কিন্তু কয়টা আছে, দুইটা, একটা a আর একটা x। অর্থাৎ এক কথা যতগুলো রাশি যোগ বা বিয়োগ আকারে থাকবে, আবারও বলছি যোগ বা বিয়োগ, তার হচ্ছে এক একটা পদ। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে, পদ সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, n এর মান যখন 2, a প্লাস এক্স হোল স্কয়ারকে আমি এভাবে লিখতে পারি। এবার এখানে পদ কয়টা আছে ভাইয়া, এই একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। আমরা বলতে পারি n এর মান যখন 2 তখন আমার পদ সংখ্যা 3, n এর মান 2 যখন হচ্ছে তখন পদ সংখ্যা 3। এবার আসো n এর মান যখন 3 তখন পদ কয়টা আছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা। এবার n এর মান 3 হলে পদ সংখ্যা হচ্ছে 4, পদ সংখ্যা 4। আবার n এর মান যখন 4 কয়টা পাচ্ছ, 1, 2, 3, 4, 5। এর মানে n এর মান 4 যখন হচ্ছে আমি পদ সংখ্যা পাচ্ছি হচ্ছে, পদ সংখ্যা পাচ্ছি হচ্ছে 5। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা তোমাদেরকে একটা জিনিস যদি বলি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটাকে যখন তুমি বিস্তৃতি করবা তাহলে বিস্তৃতি করার পর যদি আমার পাওয়ার যদি n হয় তাহলে পদ সংখ্যা কত বলো তো দেখি, সবাই কমেন্টে বলো। এতক্ষণ যা বললাম সেখান থেকে তোমার কি মনে হয়, পাওয়ার যদি n হয় পদ সংখ্যা কত, পাওয়ার যদি n হয় পদ সংখ্যা কত দেখি একটু বলো।
দেখি এবার সবাই আমাকে এটা বলো, এটা বুঝলে আমি বুঝবো তোমরা বুঝছো। তাহলে পাওয়ার যদি n হয় পদ সংখ্যা কত হয়? পাওয়ার যদি n হয় পদ সংখ্যা কত হয়? যদি আমার পাওয়ার n হয় তাহলে পদ সংখ্যা কত আমাকে একটু বলো। এই সবাইকে রেসপন্স করতে হবে। আজকের ক্লাসের রেসপন্সগুলো আমি সবগুলো নোট ডাউন করবো, কারণ 10 তারিখে তো তোমাদের জন্য আসতেছি হিস্টোরি। তাহলে বুঝতেই পারতেছি, দেখো n এর মান যখন 0 ছিল পদ সংখ্যা 1, মানে 0 থেকে 1 বেশি। n এর মান যখন 1 ছিল পদ সংখ্যা 2, এবার 2 1 থেকে 1 বেশি। এরপর n এর মান যখন 2 ছিল পদ সংখ্যা 3, তাও 2 এর থেকে 1 বেশি। n এর মান যখন 3 ছিল পদ সংখ্যা 4, 3 এর থেকে 1 বেশি। n এর মান যখন 4 ছিল পদ সংখ্যা 5, এর মানে 4 এর থেকে 1 বেশি। এর মানে আমরা একটা কথা বলতে পারি, n এর মান যদি 4 হয়, n এর মান যদি 4 হয় পদ সংখ্যা হবে আমাদের, n এর মান যদি n হয় পদ সংখ্যা হবে n+1। এবার তোমাকে আমার পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন করলাম, এমসিকিউতে প্রশ্ন করলাম তোমাকে। কি প্রশ্ন করলাম? x + y হোল টু দি পাওয়ার 419 কে বিস্তৃতি করলে মোট কয়টি পদ পাওয়া যাবে? মোট কয়টি পদ পাওয়া যাবে? দেখি আনসার দাও, কয়জনে পারো। x + y টু দি পাওয়ার 419 এটাকে বিস্তৃতি করলে মোট কয়টি পদ পাওয়া যাবে? এই বলো তাহলে x + y হোল টু দি পাওয়ার 419 এটাকে বিস্তৃত করলে মোট কয়টা পদ পাওয়া যাবে? যদি এটা পারো তাহলে তোমরা বুঝছো। x + y টু দি পাওয়ার 419 কি বিস্তৃত করলে মোট কয়টা পদ পাওয়া যাবে? আজকে কিন্তু সম্পূর্ণ বেসিক ক্লাস, তবে আমরা যখন ম্যাথে ঢুকবো আজকে লাস্টের দিকে প্রচুর পরিমাণ ম্যাথ হোমওয়ার্ক থাকবে, কারণ সব ম্যাথ একো টাইপসের। আজকে 2টা ম্যাথ করালে আমি অন্তত 20টা হোমওয়ার্ক দিতে পারবো। হ্যাঁ, সবাই পারতেছে 420, সবাই 420। তাহলে আমরা বলতে পারি আমাদের যদি 419 হয় তাহলে এখানে 420। তাহলে একটা জিনিস খেয়াল করো, এবার আসি আমার অধ্যায়ের মর্মার্থ। আমাদের এই অধ্যায়ের নাম যে দিলাম দ্বিপদী বিস্তৃতি নাম দিল, এই নামের মর্মটা কি? দ্বিপদী বিস্তৃতি। এতক্ষণে আশা করি সবাই বুঝতেই পারতেছো দ্বিপদী বিস্তৃতি কেন বলতেছি। দেখো তুমি যেটাই করো না কেন, এটা 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 যেটাই করো না কেন, সবসময় 2টা পদকে তুমি টেনে লম্বা করতেছো। দুই জিনিসটার কম্বিনেশনটা খুব জোস। 2টা জিনিসকে তুমি টেনে লম্বা করতেছো, তারা আছে একসাথে, তুমি তাদেরকে টেনে লম্বা করে ফেললা। তাহলে ওই যে জিনিসটা, ওই জিনিসটাকে আমরা বলতেছি দ্বিপদী বিস্তৃতি। তাহলে 2টা পদকে আমি যখন বিস্তার করে লম্বা করে ফেললাম, এটাই হচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতি। এবং দ্বিপদী বিস্তৃতির মধ্যে আমরা একটা জিনিস শিখলাম, দ্বিপদী বিস্তৃতির পাওয়ার যত পদ সংখ্যা হচ্ছে তার থেকে 1 বেশি। এবার আমরা একটা কথা বলবো ভাইয়া, এখানে যে আমরা n দেখতেছি, এই n যেটা, এই nটাকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। nটা হচ্ছে কি? 0 বা অন্য যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা 0 বা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে সম্ভব। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে না, ভাই যদি ঋণাত্মক হয়, যদি ভগ্নাংশ হয় তখন কি হবে? হ্যাঁ, এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টাকে আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে 5a আর একটা হচ্ছে 5b। আমরা এখন শুধু 5a নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা করব ধনাত্মক পূর্ণ সংখ্যা বা 0 নিয়ে, যদিও 0 নিয়ে কোনো ম্যাথ থাকবে না, বুঝতেই পারতেছো কেন ম্যাথ থাকবে না। আর আমাদের
ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। এর বাইরে বাকি যারা সবাইকে আমরা 5bতে ফেলবো, কারণ এখানে দুইটা অধ্যায় 5a 5b। তাহলে আমরা আপাতত এখন থেকে মাথায় সেট করে নিব, আমরা এখন থেকে যা যা করব 5bতে যাওয়ার আগ পর্যন্ত সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে n এর মান যত পদ সংখ্যা তার থেকে এক বেশি, n এর মান যত পদ সংখ্যা তার থেকে এক বেশি। আবারও বলতেছি ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। যদি আমার এটা ভগ্নাংশ বা ঋণাত্মক হয়, আগে থেকে বলে দিই, সেখানে পদ সংখ্যা অসীম হবে। কেন অসীম হবে সেটা আমরা ওই চ্যাপ্টারে গেলে বুঝবো। আপাতত আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে পদ সংখ্যা এক বেশি। এবার আমরা এটা কাজ করি, আমরা তাহলে এটা মুছে ফেলি। আচ্ছা, মুছার আগে আমি একটু ছবি তুলব। হ্যাঁ, ছবি তুলে নিই, না হয় পরে ঝামেলা হয়ে যাবে। ছবি তুলে নিই। আচ্ছা, এবার আসো তাহলে আমরা এরপরের স্টেপে যাই। আমরা একটা কাজ করি, তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতি করতেছি। এখন দেখো আমরা কি করি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে একবার সংক্ষিপ্তভাবে বলি। প্রথমত আসি ভাইয়া, যখন আমার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0 হলো, তখন আমার এখানে পাইলাম আমি 1। যখন ভাইয়া আমার a প্লাস এক্স টু দি পাওয়ার 1 হলো, তখন ভাইয়া আমি পাইলাম a প্লাস এক্স। যখন আমার a প্লাস এক্স হোল স্কোয়ার হলো, তখন ভাইয়া আমি কি পাইলাম a স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। ভাইয়া আমার যখন a প্লাস এক্স হোল কিউব হলো, তখন আমি কি পেলাম a কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3a এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। ভাইয়া আমার যখন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 আসলো, তখন আমি বিস্তার করে পাইলাম a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব এক্স প্লাস 6a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4a এক্স, আমাদের 4a এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 আমরা পাইলাম। তাহলে এই লাইনগুলো আমি এখানে লিখলাম। লিখার জন্য আমরা এটা আগে মুছি নেই, এবার আমরা এটা মুছে দিই। এখন আসো আমরা একটু কনফিগারেশন দেখব। কনফিগারেশন যদি আমরা দেখি, তাহলে সবাই একটা জিনিস খেয়াল করে দেখবা। আমার এখানে যদি আমরা বলি n এর মান যখন 0 আসতেছে, তুমি এই জিনিসটার মধ্যে একটা জিনিস খেয়াল করো। আমার এখানে আমাদের n এর মান 0 আসলে এখানে 1, আর আমরা যদি পদ সংখ্যা বলি, পদ সংখ্যার এটা গড় করা যায়। এখানে যদি বলি পদ সংখ্যা বলি, তাহলে বুঝতেই পারতেছো n এর মান যখন 0 পদ সংখ্যা 1, n এর মান 1 পদ সংখ্যা 2, n এর মান 2 পদ সংখ্যা 3, n এর মান 3 পদ সংখ্যা 4, n এর মান 4 পদ সংখ্যা 5। এখন আমি আসি রাশিগুলা। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা স্কোয়ার থেকে শুরু করি। a প্লাস এক্স, খেয়াল করো তো, a প্লাস এক্স হোল স্কোয়ার যখন শুরু করলাম, এটা দেখো তো শুরু হলো কি দিয়ে? শুরু হলো a স্কোয়ার দিয়ে, শেষ হলো এক্স স্কোয়ার দিয়ে। তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া এটা শুরু a স্কোয়ার দিয়ে, শেষ এক্স স্কোয়ার দিয়ে। ভাইয়া আমার a প্লাস এক্স হোল কিউব, এটা কি শুরু? ভাইয়া দেখেন a প্লাস এক্স, এটা হোল কিউবটা a কিউব দিয়ে শুরু, এক্স কিউব দিয়ে শেষ। তাহলে আমাদের প্রথমটার কিউব দিয়ে শুরু, সেকেন্ডটার কিউব দিয়ে শেষ। তাহলে আমাদের a কিউব দিয়ে শুরু, এক্স কিউব দিয়ে শেষ। ভাই আমাদের a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 4 থাকলে সেটা কি দিয়ে শুরু? a টু দি পাওয়ার 4 দিয়ে শুরু, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে শেষ। এর মানে আমরা বলতে পারি ভাই a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 যদি থাকে, তাহলে এটা a টু দি পাওয়ার 4 দিয়ে শুরু, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে শেষ। সিমিলার ওয়েতে আমি বলতে পারি ভাইয়া যদি কখনো বলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, আমরা বলতে পারি ভাইয়া এটা a টু দি পাওয়ার n দিয়ে শুরু হবে এবং x টু দি পাওয়ার n দিয়ে শেষ হবে। তাহলে আমরা প্রথম জিনিসটা জেনে গেলাম যে আমাদের যখন এটা, তাহলে একইভাবে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার
ওয়ান যখন, তখন এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এ দিয়ে শুরু, এক্স টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এক্স দিয়ে শেষ। যদি আমার সেটা লাগে না, আমার পরেরগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা ওইটার জন্য তো আমার এত কিছু চিন্তা করা লাগে না, আমার এগুলোই চিন্তা করা লাগে। তাহলে এবার আসো ভাইয়া, আমি এখানে পাওয়ার কত দিলাম? 2। পাওয়ার যদি 2 দিই তাহলে আমাদের কিন্তু পদ সংখ্যা 3টা হওয়ার কথা। পদ সংখ্যা তো 2টা আমি পাইলাম, আরও একটা বাকি আছে জিবে, সেটা আমার এখানে বসবে। এখানে যেহেতু 3, পদ সংখ্যা 4টা, তার মধ্যে 2টা আমি পাইলাম, এর মানে আরও 2টা বাকি আছে। একইভাবে এখানে যখন পাওয়ার 4, পদ সংখ্যা আমার 5টা, 2টা দিলাম, আরও 3টা বাকি আছে। এখানে যখন n, পদ সংখ্যা n+1, তাহলে আমার 2টা যেহেতু আছে, নিশ্চয় আমার n-1 সংখ্যক পদ সংখ্যা বাকি আছে। এবার আসি মাঝখানেরগুলো কিভাবে দিব, খেয়াল করো। আমি সহগগুলো চিন্তা করব না, আবার বলতে সহগগুলো চিন্তা করব না। যেমন এখানে সহগ হচ্ছে 2, এখানে সহগ 3, এখানে সহগ 3, এখানে 4, এখানে 6, এখানে 4। কারণ এগুলো চিন্তা করা আমার কাজ না, এগুলো চিন্তা করা ফেসকেলের কাজ, সে আমাকে বলে দিবে একটু পরে। আমি একটু পরে ফেসকেলকে ডেকে নিয়ে আসবো, বাট এখন আমি একটা কাজ করি, আমি উইদাউট ফেসকেল, উইদাউট সহগ আমি রাশিগুলোকে দেখাই। একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি যখন এখান থেকে পরেরটাতে গেলা, এর পাওয়ার ছিল 2, হয়ে গেছে হচ্ছে কত? 1। একটা জিনিস খেয়াল করে দেখো তো, প্রত্যেকটা পদে, আচ্ছা বলো তো, যেহেতু এ আর এক্স এর বিস্তৃতি, এর মানে প্রত্যেকটা পদে এও থাকবে, এক্সও থাকবে। তাহলে এখানে এক্স নাই মানে মনে মনে কত আছে? এক্স টু দি পাওয়ার 0। এখানে এক্স নাই মানে মনে মনে এক্স টু দি পাওয়ার 0। এখানে এক্স নাই মানে মনে মনে এক্স টু দি পাওয়ার 0। এখানে এক্স নাই মানে হচ্ছে মনে মনে এক্স টু দি পাওয়ার 0 আছে, কারণ তার মান 1, ওই কারণে আমরা লিখতেছি না। বাট এখন আমরা লিখতেছি একটাই কারণে, আমাদের সুবিধার জন্য। এবার আসো, এখানে আমার এ নাই মানে হচ্ছে এ টু দি পাওয়ার 0 আছে, এখানে এ নাই মানে হচ্ছে এ টু দি পাওয়ার 0 আছে, এখানে এ নাই মানে হচ্ছে এ টু দি পাওয়ার 0 আছে, এখানে এ নাই মানে হচ্ছে এ টু দি পাওয়ার 0 আছে। এখন আসো আমার কি হচ্ছে, এই 2 থেকে দেখো এর পাওয়ার কত কমলো? 1 কমলো। সবসময় এভাবে চিন্তা করবা, এর পাওয়ার মানে প্রথমটার পাওয়ার 1 করে কমবে, 1 করে কমবে, এবং দ্বিতীয়টার পাওয়ার 1 করে বাড়বে, দ্বিতীয়টার পাওয়ার 1 করে বাড়বে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার এটাকে কমাইতে কমাইতে, প্রথমটার পাওয়ার কমাইতে কমাইতে এতটুকু যেতে হবে, দ্বিতীয়টার পাওয়ার বাড়াইতে বাড়াইতে এতটুকু যাবে, কারণ এটা প্রথম, এটা শেষ, এর মাঝখানে বাকি যেতগুলো দেবো সেগুলো দিয়ে আমাদের মিলাইতে হবে। তাহলে দেখো এর পাওয়ার কত আছে? 2, তাহলে হয়ে যাবে কত? 1, আর এক্স এর পাওয়ার আছে 0, হয়ে যাবে 1। এর পরের বার কি হবে? এর পাওয়ার 1 কমলে হয়ে যাবে 0, এক্স এর পাওয়ার 1 বাড়লে হয়ে যাবে 2। তাহলে আমার আর সামনে যাওয়া লাগতেছে না, অলরেডি সেটা আমার সামনে আছে। তাহলে আমরা বলতে পারি এদেরকে যোগ করে দিলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পদ। দেখো এ স্কোয়ার, এটাকে তো আমরা চাইলে এভাবে লিখতে পারি না, এই জিনিসটাকে এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার আসো এখানে এ কিউব আছে, পাওয়ার 1 কমলে হয়ে যাবে এ স্কোয়ার, এক্স এর পাওয়ার 1 বাড়লে হবে এক্স টু দি পাওয়ার 1। এখানে কিন্তু 0 আছে, 0 পর্যন্ত এখনো যাওয়া যাচ্ছে না, তাহলে 2 এর পরে কত আসবে? পাওয়ার এ এর পাওয়ার 2 থেকে এবার কত হবে? 1, এক এক করে কমবে। 3 এর পরে 2 হলো, 2 এর পরে 1 হবে, আর এর পাওয়ার 1 কমলে এক্স এর পাওয়ার 1 বাড়ে, এক্স এর পাওয়ার 1 থেকে কত হয়ে যাবে? এক্স এর পাওয়ার 2 হয়ে যাবে। এবার দেখো পরের পদে এর পাওয়ার 1 কমে 0, এক্স এর পাওয়ার 1 বের হলো 3। তাহলে আমরা বলতে পারবো এদেরকে যোগ করে দিলে এটাই আমার বিস্তৃতি হয়ে গেল। এখন আসি, আমি কিন্তু এগুলি ইকুয়াল দিই নাই, খেয়াল করছো? আমি ইকুয়াল দিই নাই, কারণ ইকুয়াল দিতে হলে তোমার সহগগুলোও দিতে হবে, কারণ এখানে তো এটা আর এটা ইকুয়াল না, এটা আর এটা ইকুয়াল না, এখানে এটা 2 লাগবে। সেটা কিভাবে আসবে সেটা আমাকে একটু পরে ফেসকেল বলে দিবে। আপাতত জাস্ট আমি পদগুলোতে এ এবং এক্স এর পাওয়ার কত হবে সেটা চিন্তা করতেছি। একইভাবে এখানে কি হবে? এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 থেকে কি আসবে ভাইয়া? এ টু দি পাওয়ার 4 থেকে এ কিউব আসবে এক্স টু দি পাওয়ার 1, এ স্কোয়ার আসবে এক্স স্কোয়ার, এ টু দি পাওয়ার 1 আসবে, এক্স কিউব আসবে।
তাহলে এদেরকে সবাইকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। এখানেও সিমিলারলি n এক এক করে কমবে, যেমন এর পরের পরটা হবে a⁻n−1, এদিকে হবে x⁻1, এভাবে কন্টিনিউয়াসলি আমার চলতে থাকবে। তো আমার কথা হচ্ছে আপাতত এগুলোকে আমরা বলি সহগ। সহগগুলা কিভাবে আসবে সেটা আমরা একটু পরে দেখব। আপাতত আমাকে এটা বলো রাশিগুলো কিভাবে আসতেছে, অর্থাৎ এ স্কোয়ারের পরে কেন ax তারপর x স্কোয়ার, এ কিউবের পরে a স্কোয়ার x, x স্কোয়ার x কিউব, a⁴ এর পরে a কিউব x, a স্কোয়ার x স্কোয়ার, a x কিউব x⁴ কেন আসছে বা কিভাবে আসছে এতটুকু বুঝছো কিনা? এতটুকু কিভাবে আসছে এটা বুঝছি কিনা একটু কমেন্টে বলি। এতটুকু কিভাবে আসছে বুঝছি কিনা একটু কমেন্টে বলি। আমাকে আগে বলো এতটুকু কীভাবে আসছে বুঝছো কিনা। আমি জিনিসটা আবার সুন্দর করে লিখবো, আগে আমার কথা হলো কনসেপ্টটা বুঝছো কিনা। অর্থাৎ তুমি রাশিটাকে দিতে হলে প্রত্যেকটা পদেই কিন্তু এও আছে এক্সও আছে। কোথাও তুমি এক্সকে দেখতেছো না, এর মানে এক্সের পাওয়ার 0 আছে। কোথাও তুমি এ কে দেখতেছো না, এর মানে এ এর পাওয়ার 0 আছে, কারণ a⁴ এর মান 1 আর x⁴ এর মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এটা মুছার আগে আমরা একটা কাজ করি, আমরা একটু বোর্ডে লিখে একটা বোর্ডে ছবি তুলি। আচ্ছা, এবার আসো ভাইয়া আমি জিনিসটাকে আর একটু সুন্দর করে গুছাই লিখি। হ্যাঁ, আর একটু সুন্দর করে। আমি জাস্ট তোমাকে আজকে সিকোয়েন্সে নিয়ে ফর্মুলা শেখাবো, আজকে সিকোয়েন্সে নিয়ে ফর্মুলা শেখাবো। হয়তো আজকে ম্যাথ করাবো না, আগামী ক্লাসে করাবো, কারণ আজকে ম্যাথ করার মনে টাইম পাবো না। আমার কথা হচ্ছে কনসেপ্টটা যদি তোমার মাথায় প্রপারলি ঢুকে দিতে পারি, দেখো ম্যাথ খুব ইজিলি মিলে যাবে, ম্যাথগুলো খুব ইজিলি মিলে যাবে। আচ্ছা, এবার আসো ভাইয়া আমরা একটা কাজ করি। কি কাজ? আমি এখানে ঘর করব। প্রথমত আসি, আমি এখানে একটা গড় করব। প্রথম গড়ে হবে ভাইয়া আমার n এর মান। প্রথম গড়ে কার মান হবে? n এর মান। আমি গড়টা করি। এর পরের গড়ে হবে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির পদসমূহ। আবারও বলতেছি পদসমূহ। এখানে আমি সহগ দেখাবো না, এর মানে লিখে দিচ্ছি সহগ ছাড়া। সহগ ছাড়া বাকিটা আমি দেখাবো। আমি প্রয়োজনীয় জায়গাটা আর একটু বাড়াই। আমি সহগ ছাড়া দেখাবো, আর এখানে লিখব পদ সংখ্যা। এখানে লিখব পদ সংখ্যা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, না কে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছিলাম। জি আসছি ভালো। আমি তো একটু ক্লাস নিচ্ছিলাম, আমি ক্লাসের পরে কল দিই। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানেই আশা করি সবার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা কতগুলো গড় করি আমাদের সুবিধার্থে? হ্যাঁ, আমাদের সুবিধার্থে কয়েকটা গড় করে নিই আমি, তাহলে আমার সুবিধা হবে। যতগুলো গড় করব ততটা দেখাবো, যতটা গড় আমার এখানে জায়গা হয় আর কি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এবার আসো আমরা এখানে তোমাদেরকে আবার আগের জিনিসটা ক্লিয়ার করি। প্রথমত আমরা যে জিনিসটা দেখাবো, আমরা n এর মান প্রথমে 0 বসাবো, এরপর n এর মান 1 বসাবো, এরপর n এর মান 2, 3, 4, 5, 6, 7। তো আমরা বলতে পারি ভাইয়া n এর মান 0, এর মানে পদ সংখ্যা 1,
n এর মান 1 মানে পদ সংখ্যা 2, n এর মান 2 মানে পদ সংখ্যা 3, n এর মান 3 মানে পদ সংখ্যা 4, n এর মান 4 মানে হচ্ছে পদ সংখ্যা 5, n এর মান 5 মানে হচ্ছে পদ সংখ্যা 6, n এর মান 6 মানে পদ সংখ্যা 7, n এর মান 7 মানে হচ্ছে পদ সংখ্যা 8। এতটুকু আমরা বুঝলাম। এবার আসলে আমি বিস্তার করব। বিস্তৃতি যখন করব, দেখো এটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা মিন করে হচ্ছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার, n এর মান বসাচ্ছ 0, 0 বসালে তুমি অনলি 1 পাবা। ওই একটা পদ, এই পদটার নামই হচ্ছে 1, এই একটা পদ সেই হচ্ছে কে 1, ওই একটা পদই হচ্ছে 1, আর কিচ্ছু নাই এখানে, শুধু একটা পদ আছে 1 আছে। এন্ড তুমি বলতে পারো ভাইয়া যেহেতু a প্লাস এক্স দুইটা পদকে বিস্তৃতি করছি তারা থাকার কথা না? জি ভাইয়া তারা আছে। কিভাবে আছে? এই যে দেখো কিভাবে আছে। a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0, ওই যে বললাম পাওয়ার যেটা সেটা দিয়ে শুরু, তাহলে আমাদের a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0, আলটিমেটলি কি হচ্ছে a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0। আসলে কিচ্ছু নাই, আমি এক কথা বলতে পারি এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এটাতে আমার শুধুমাত্র কি হবে ভাইয়া, এখানে শুধুমাত্র 1 হবে, কিচ্ছু নাই, মানে হচ্ছে মনে মনে x টু দি পাওয়ার 0 আছে। এবার আসো পাওয়ার যখন 0 এর জায়গায় 1 হবে, তাহলে এটা তো a প্লাস এক্স, এটা আমরা সবাই জানি a প্লাস এক্স, এবং এক্ষেত্রে আমার পাওয়ার হবে 1 1। এই যে বলছিলাম a টু দি পাওয়ার 1 দিয়ে শুরু, x টু দি পাওয়ার 1 দিয়ে শেষ, a টু দি পাওয়ার 1 দিয়ে শুরু, x টু দি পাওয়ার 1 দিয়ে শেষ। এতটুকু আমার চিন্তা করার দরকার নাই, আমি চিন্তা করবো এর পরেরটা দেখে। যখন 2 আছে তাহলে আমরা কি বলবো ভাইয়া, a স্কোয়ার দিয়ে শুরু, x স্কোয়ার দিয়ে শেষ। এবার আসো আমরা এভাবে চিন্তা করব ভাইয়া, আমার এখানে দেখো মনে মনে কিচ্ছু নাই, পাশে কিন্তু x নাই, x নাই মানে x এর পাওয়ার কত 0, আমরা লিখার সময় লিখবো না, আপাতত আমি তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি x টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0। তাহলে আমরা বলতে পারি এর পরবর্তী পদটা কত হবে, যেহেতু তাহলে এর পরবর্তী পদটা হবে a স্কোয়ার দিয়ে শুরু না? তাহলে দেখো আমি তোমাকে এভাবেও বলতে পারি, এভাবেও বলতে পারি, তুমি এভাবে চিন্তা না করে আরেকভাবে চিন্তা করতে পারো। আমি অন্যভাবে চিন্তা করি, সেটা হচ্ছে কি ভাইয়া, কি দিয়ে শুরু হবে, আমাদের এখানে যেহেতু পাওয়ার 2 আছে a স্কোয়ার দিয়ে শুরু, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে পাশে আছে x টু দি পাওয়ার 0, এর মানে পরবর্তী পদটা হবে a এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে, a এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে, এরপর তো আর কমার ওয়ে নাই, যখন শূন্য চলে আসছে বাদ। এবার আসো a কিউব দিয়ে শুরু, যেহেতু আমার পাওয়ার এবার 3, a কিউব দিয়ে শুরু, a কিউব মানে হচ্ছে x এর পাওয়ার 0, কারণ কিছু নাই। এরপরটা কি হবে, এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে, এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে, এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে। একটা জিনিস খেয়াল করছো, এর পাওয়ার 3 থেকে শুরু করে 0 পর্যন্ত হয়ে যায়, মানে শেষ হবে 0 দিয়ে। এবার আসো a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার এখানে পাওয়ারটা কত আছে 4 আছে, তাহলে কি দিয়ে শুরু হবে বলো তো, a টু দি পাওয়ার 4 দিয়ে। তাহলে সিম্পল বলা যায় a টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 0, এর পরেরটা হবে a কিউব x টু দি পাওয়ার 1, এর পরেরটা হবে a স্কোয়ার x স্কোয়ার, এর পরেরটা হবে a x কিউব, এর পরেরটা হবে a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পারতেছো, মানে এর পাওয়ার এক এক করে কমাচ্ছি, x এর পাওয়ার এক এক করে বাড়াচ্ছি। এবার আসো 5, তাহলে কি দিয়ে হবে, a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 5টা হয়ে যাবে 4, 0টা হয়ে যাবে হচ্ছে 1, এরপর 4 থেকে 1 কমলে 3, 1 থেকে 1 বাড়লে 2, এরপর 3 এর পরে হবে 2, 2 এর পরে হবে 3, এরপর পাওয়ার 1 বাড়লে কমলে কি হয় 1, আর পাওয়ার 1 বাড়লে হয় 4, এরপর পাওয়ার 1 কমলে হয় 0, 1 বাড়লে হয় 5। এবার যদি আমি পরেরটা দেখাই তাহলে আশা করি পারবা, সেটা হচ্ছে কি a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 0, এরপর a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 4 x স্কোয়ার, এরপরে a কিউব x কিউব, এরপরে আমাদের a স্কোয়ার x টু দি পাওয়ার 4, এরপরে a টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 5, এরপর হচ্ছে a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 6, অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান, মানে আমি দেখাচ্ছি ইচ্ছা মতো তুমি করতে পারবা, a টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 1 প্লাস a টু দি পাওয়ার 5 x স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস a to the a cube into x to the power 4 plus a square into x to the power 5 plus a
x a to the power 1 x to the power 6 প্লাস a to the power 0 x to the power 7। এখন জিনিসটা চিন্তা করে দেখো, তাহলে আমরা এবার আমাকে বলো যে তোমরা কমেন্টে এখন তোমরা বুঝছো কিনা, যাদের একটু কনফিউশন ছিল মানে রাশিগুলো কীভাবে আসছে এবার তোমরা মুখস্থ লিখতে পারবা কিনা আমার একটু কমেন্টে বলো তো। এবার কি সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো তো, এখন আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা। এখন সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে বলো, আশা করি এবার আর কোনো কনফিউশন থাকার কথা না। এবার দেখো ভাই একটা কথা বলি, উপরে পাওয়ার 1 থাকলে সেটা আসলে লেখা লাগে না, ওই কারণে আমরা এখানে 1টা লিখি না, আমরা এখানে 1টা লিখি না। এরপর উপরে পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায়, এর মানে সেটা আর লিখার প্রয়োজন পড়ে না, সেটা আর লিখার প্রয়োজন পড়ে না। ওই কারণে x টু দি পাওয়ার 0 লিখি না, a টু দি পাওয়ার 0 লিখি না, x টু দি পাওয়ার 0 লিখি না, a টু দি পাওয়ার 0 লিখবো না, x টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0 এগুলোর মান তো 1, তো 1 আমার না লিখলেও চলে, ওই কারণে আমরা এগুলো কি করি না, লিখি না, কোনো সমস্যা তো নাই। বাট সবাইকে যখন জিজ্ঞেস করি আচ্ছা বলো তো, যেহেতু দ্বিপদী বিস্তৃতি দুইটা পদই থাকবে, প্রত্যেকটা পদে কিন্তু দুইটা থাকবে, তাহলে আমার এখানে একটা কেন, মানে ওই দুইটা জিনিসই থাকবে, এখানে একটা জিনিস কেন? আসলে একটা জিনিস আছে কি না, আছে, তার পাওয়ার 0 হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না, কারণ x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা অনেক সময় ভাইভাতে প্রশ্ন করতে পারে, তখন তোমরা আনসার দিয়ে দিতে পারবে আশা করি। এরপর পাওয়ার 1 থাকলে সেটা লিখার প্রয়োজন পড়ে না, 1 থাকলে লিখবো না, 1 থাকলে লিখবো না, 1 থাকলে আমরা লিখতেছি না, তাহলে পাওয়ার 1 থাকলে বাদ দিয়ে দিলাম, পাওয়ার 1 বাদ দিয়ে দিলাম, পাওয়ার 1 বাদ দিয়ে দিলাম, পাওয়ার 1 বাদ, পাওয়ার 1 বাদ, পাওয়ার 1 দেওয়া না দেওয়া সেম কথা। তাহলে এবার একটা খুব সুন্দর একটা কনফিগারেশন চলে আসলো না, এবার তো সুন্দর কনফিগারেশন চলে আসছে। এখন তুমি আমার প্রশ্ন করবা ভাই a প্লাস এক্স হোল স্কয়ারকে তো আমরা এভাবে লিখতে পারি না, এখানে আমার একটা 2 আসে, এখানে আমার দেখা যাচ্ছে ভাইয়া এখানে একটা 3 আসে, এখানে একটা 3 আসে, ভাইয়া আমার এখানে একটা 4 আসে, এখানে একটা ভাইয়া আমার 6 আসে, এখানে একটা ভাইয়া আমাদের 4 আসে। এই জিনিসগুলো আমি কীভাবে পাবো? আপনি তো এগুলোর কথা বলেন নাই, আপনি তো বলছেন শুধুমাত্র রাশিগুলোর কথা, তো রাশিগুলোর কথা বলছি, কিন্তু সহগগুলো কীভাবে আসবো? এবার আসো ভাইয়া আমরা কিভাবে সহগ দিব, কিভাবে সহগ দিব। তাহলে আসো, এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম, আমরা শুধুমাত্র রাশিগুলো দিছিলাম, এবার আমরা সহগগুলো দেওয়া শেখাবো। তাহলে সহগ দেওয়া ছাড়া তো আসলে মিলবে না, যেমন তুমি a প্লাস এক্স হোল স্কয়ারকে কখনো এটা বলতে পারবে না, সহগটাও লাগবে। এখন আমরা সেই সহগ বের করা শিখাবো। এই সহগ বের করার জন্য যে সূত্র আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তবে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, এই জিনিসটা দেখতে একটা আমাদের ট্রায়াঙ্গেলের মতো, এটা দেখতে একটা ট্রায়াঙ্গেলের মতো বা ত্রিভুজের মতো, একইভাবে এটার সহগটাও একটা ত্রিভুজের মতো হবে। এটাকে আমরা বলি প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। আসো আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা তোমাদেরকে শিখাই। যদিও প্যাসকেলের ত্রিভুজ সূত্র সবাই পারার কথা, 9-10 থেকে পড়ে আসার কথা, তো আমি একটু বলি প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে তাহলে আমরা কি করতেছি, প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে আমরা সহগ দিচ্ছি, প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে আমরা কি করতেছি, সহগগুলো দিচ্ছি। তাহলে আমরা আসি প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমরা একটু পড়ি। তাহলে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমাকে কি বলে? প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলে ভাইয়া শুরুতে দিবা 1, এরপরে যেহেতু n এর মান যখন 0 তখন তো আমাদের বুঝতে পারতেছো পদ কয়টা, একটা, তার জন্য 1 হয়। তাহলে আমি যদি বলি a প্লাস এক্স আমাদের হোল টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 সমান কত হয়, বাই 2 হয়। a প্লাস এক্স হোল স্কয়ার সমান কি হয় ভাইয়া, সরি এখানে a প্লাস এক্স হয়, a প্লাস এক্স না, তাহলে a
এ, আচ্ছা এ প্লাস এক্স, তাহলে এর সহগ কত 1, এক্স এর সহগ 1, এর মানে এখানে বলা যায় এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, এখানে কিছু নাই মানে 1, এখানে 2, এখানে 1, এর মানে 1 2 1 এরকম না। এরপরে a প্লাস এক্স হোল কিউবের ক্ষেত্রে কি হয়, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি এ স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব, মানে ছোট্টবেলায় যেগুলো শিখছিলাম। তাহলে কত হলো এখানে 1 3 3 1 1 3 3 1, তুমি যেগুলো পারো ততটুকু বলছি, মানে আমি ততটুকু বলছি যতটুকু তুমি পারো। তাহলে এখানে 1 হলে এর পরেরটাতে কত হওয়ার কথা 1 1। দেখো প্রত্যেকটা কিন্তু 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, এর মানে প্রথম রাশির সহগ এবং লাস্ট রাশির সহগ সবসময় কি হয় 1 হয়। তাহলে 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ। এবার 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ। প্রশ্ন হলো আমি কখন এটা করব? দেখো এটা তখনই হবে যখন n এর মান 0। n এর মান 0 মানে পদের সংখ্যা কয়টা বলো তো? আমাদের পদ হচ্ছে কয়টা? পদ হচ্ছে একটা, আর একটা পদ জাস্ট একটা সহগ। n এর মান যখন 1 তখন হচ্ছে এটা, এটাতে আমার কি n এর মান 1 মানে পদের সংখ্যা কয়টা? ভাইয়া পদের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে পদের সংখ্যা 2টা মানে হচ্ছে 2টা সহগ, 2টা পদের জন্য 2টা সহগ। এবার n এর মান যখন 2 হবে তখন এটা, তো n এর মান 2 মানে পদের সংখ্যা কয়টা ভাইয়া? 3টা, তাহলে 3টা মানে আমার আরো একটা সহগ বাকি আছে না? জি ভাইয়া বাকি আছে। তাহলে কি হবে একটু বলি, তুমি অলরেডি বলে দিবা ভাইয়া আমার যেহেতু 2a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2 থাকলে তাহলে 1 to 1 হয়, কিন্তু কথা হচ্ছে এটা তুমি মুখস্থ জানো, বাট টেকনিকটা কি? টেকনিক হচ্ছে কি ভাইয়া, এই উপরের দুইটাকে যোগ করলে কত হয়? 1 আর 1 কে যোগ করলে কত হয়? 2, সেই 2 আশা করি বুঝাইতে পারছি। এবার আসো n এর মান যদি 3 হয় তাহলে শুরু হবে 1 দিয়ে, শেষ হবে 1 দিয়ে, ক্রমাগত ডানে যাবে কারণ একটা একটা করে পদ বাড়তেছে প্রতিবার। এবার কয়টা হবে? 4টা, তাহলে 2টা দিছি, বাকি আছে কয়টা? আরো 2টা বাকি আছে, সেই 2টা কোত্থেকে আসবে? এই 2টা থেকে একটা আসবে, 2 একে কত? 3, এই 2টা থেকে একটা আসবে, 2 একে কত? 3। এবার আসো n এর মান 4, n এর মান 4 হলে 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, পদ সংখ্যা 5টা। পদ সংখ্যা যখন 5টা তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের দেখো n = 4, তাহলে এবার 5টা 2টা দিয়ে দিলাম, বাকি যে 3টা, দেখো 3টে কীভাবে আনি? প্রথম 2টা থেকে একটা, এই 2টা থেকে একটা, এই 2টা থেকে একটা, 3 এ একে কত? 4, 3 এ 3 এ 6, 3 এ একে 4, শেষ হয়ে গেল তো। এরপর n এর মান দিব 5, n এর মান যদি 5 দিই তাহলে আমাদের 1 দিয়ে শুরু ভাইয়া 1 দিয়ে শেষ, পদ সংখ্যা কয়টা? 6টা, বাকি আছে কয়টা? 2টা দিয়ে দিলাম, বাকি আছে 4টা। 4টা কোত্থেকে আসবে? 1টা 2টা 3টা 4টা, 4 এ একে 5, 4 and 6 মিলে হবে 10, 6 and 4 মিলে হবে 10, 4 and 1 মিলে হবে 5। একইভাবে and লাস্ট যেহেতু জায়গা আছে আর একটা দেখাই, n = যদি 6 হয় আবারও 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, পদ হবে 7টা, ওই 7টা এবার তোমরাই বলো আমাদের কি কি হবে, সিরিয়ালি বলবা, 1 থেকে শুরু, কমেন্টে সবাই 7টা বলবা, আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম, তোমরা এখানে দেখে দেখে বলতে পারবা এইটা এটা 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 এটা। তাহলে বলো n এর মান 6 হলে 7টা হবে, এই 7টা কি কি? 1 1 এর পর কত, এভাবে যেরকম আমাদের এখানে 1 5 10 10 5 1 ওরকম এখানে বলো। দেখি সবাই কমেন্টে বলো, কন্ট্রিবিউট করতে হবে, কারণ আমার বেসিকটা ক্লিয়ার না হলে কিন্তু তোমরা সামনের দিকে আগাইতে পারবে না। বেসিকটা আমার ক্লিয়ার করাটা হচ্ছে মেইন কাজ।
এই যে এটা n = 6 হলে এই অন্তর্ভৌমিকের ভুল হয়েছে। আচ্ছা, তাহলে 5 এ 1 হচ্ছে 6, 10 আর 5 মিলে 15, 10 আর 10 মিলে 20, 10 আর 5 মিলে 15, 5 আর 1 মিলে 6। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো আমি আমার সুবিধার্থে একটা কাজ করি, মানে এবার এটা কাজ করি হচ্ছে এগুলো মুছে ফেলি। এগুলো মুছে এটার জন্য বিশ্রী লাগতেছে দেখতে, এটা মুছে ফেললাম। এবার এসে দেখতে এরকম, তোমরা অনেকেই এই জায়গায় ভুল করো। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, মনে করো পদ যখন জোড়, এখানে পদ কয়টা? 4টা। একটা জিনিস খেয়াল করো, এদিক থেকে প্রথম 2টা আর এদিক থেকে শেষ দিক থেকে প্রথম 2টা, মানে এদিক থেকে 1 3, এদিক থেকে 1 3 সেম। আবার পদ, এটা তো পদ জোড়, যদি বিজোড় হয় মাঝখানটা ঠিক রেখে বাকি 2টা সেম, বাকি 2টা সেম। এবার হচ্ছে এখানে পদ কয়টা? 6টা, মানে জোড়। জোড় হলে প্রথম 3টা এদিক থেকে যেরকম, এদিক থেকেও প্রথম 3টা সেরকম। আবার এখানে বিজোড় মানে হচ্ছে মাঝখানেরটা ঠিক রেখে এদিক থেকে প্রথম 3টা যেরকম, এদিক থেকে 3টা সেরকম, মানে একটা সিমেট্রিক আছে। আর দেখো তুমি এখানে যদি চিন্তা করো, এই যে এখান থেকে এই পুরোটা একটা ত্রিভুজের মতো চিন্তা করা যায়, তাহলে আমরা বলতে পারি এটাকে আমরা বলি প্যাসকেলের ত্রিভুজ সূত্র। কি বলি? প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। একটু আগে আমার কনসেপ্ট দিয়ে, একটু আগেরকার কনসেপ্ট দিয়ে আমরা রাশিগুলো বের করা শিখলাম। প্যাসকেল আমাকে যে জিনিসটা শিখালো, সে আমাকে শিখালো কিভাবে আমার কি করতে হয়, কিভাবে আমাদের রাশিগুলো বের করতে হয়। তাহলে আমি এখন তোমাদেরকে যদি বলি, তাহলে দেখো সাপোজ তুমি ওই কনসেপ্ট দিয়ে a+x² তুমি করবা, তাহলে কিভাবে করবা ভাইয়া? a+x², তাহলে কি দিয়ে শুরু? a³ দিয়ে শুরু। এর পরের পদ হবে a², এর পরের পদ হবে ax², এর পরের পদ হবে হচ্ছে x³। এটা কিভাবে আসছে তোমরা সবাই জানো। এবার আসো এখানে পাওয়ার কত? 3, চলে যাও পাওয়ার 3-তে। রাশি কয়টা? 1 2 3 4টা। এখানে সহগ কয়টা? 4টা। সহগ কে কে? 1 3 3 1। দেখো 1 দেওয়ার প্রয়োজন নাই, 3 3 1 দেওয়ার প্রয়োজন নাই, যোগ করে দিলে শেষ। a+x³ এর ফর্মুলা এটা মিলে গেল। এবার আসো a+x⁴ আমি তোমাকে বললাম a+x⁴ আনবো। তাহলে দেখো কিভাবে আনতে হবে ভাইয়া? a⁴ দিয়ে শুরু, এরপরে a³ আসবে x, এরপরে a² x² আসবে, এরপরে ax³ আসবে, এরপরে x⁴ আসবে। এবার ভাইয়া আসো এখানে পদ কয়টা? 5টা। 5টার সহগ কে কে? 1 1, এগুলো দেওয়ার প্রয়োজন নাই। সেকেন্ডটা থেকে চিন্তা করো, 1 এর পরে 4 6 4, তাহলে 1 4 6 4 1 যোগ করে দাও, হয়ে গেল আমাদের এটার ফর্মুলা। তাহলে আমরা এভাবে যে কোনো ফর্মুলা বানাইতে পারি। এটা হচ্ছে আমরা আমাদের বেসিক যে থিওরি, ওটা হচ্ছে আমাদের পদগুলো আমরা কিভাবে বের করব, পদগুলো আমরা কিভাবে বের করব সেই থিওরি থেকে, আমরা পদগুলো কিভাবে বের করব সেই থিওরি থেকে আমরা এখানে বের করে ফেললাম কি? প্যাসকেলের থিওরিটা। অর্থাৎ আমরা সেই থিওরি থেকে আমরা প্যাসকেলের যে থিওরি, ওই থিওরি কম্বাইন করে, আগে আমরা শিখছিলাম পদ দেওয়া, এখন শিখলাম সহগ দেওয়া। এবার আমরা দুইটাকে কম্বাইন করে a+x⁴ কে বিস্তার করলে কি হয় জেনে গেলাম। সেমভাবে তুমি a+x⁵ কে করলে পারবা, সিমিলারলি a+x⁵ কে করলে পারবা। কিন্তু ভাইয়া এভাবে একটা ঝামেলা আছে, পরীক্ষায় তোমারে বললো a+x⁻²০, এবার এভাবে পুরো খাতা বড়াই ফেলবা না। তাহলে আমার কোনো একটা কমন কনফিগারেশন আছে বা এমন একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেই টেকনিকের মাধ্যমে আমি যে কারো জন্য এই ধরনের বিস্তৃতি করার জন্য একটা সূত্র পেয়ে যাব। সেই সূত্রটা আমরা এখন বের করে ট্রাই করব। এবার আসো তাহলে আমরা একটা কাজ করি।
আমরা সূত্রটা পর্যন্ত যাইতে হবে, তো সূত্রটা পর্যন্ত যাইতে হবে, তারপর শেষ করব। আমরা সূত্রটা আজকে গুছিয়ে দিব, আগামী ক্লাসে হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করব। তাহলে আসো ভাইয়া, আমরা এতটুকু তোমাকে স্ক্রিনশট তুলে নিতে হবে। এবার আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমরা বলবো হচ্ছে প্যাসকেলের যে সহগগুলা এই সহগগুলা সবসময় এন সি আর ফরম্যাটে থাকে। আমি আবারও বলতেছি, প্যাসকেলের গুলা সবসময় এন সি আর ফরম্যাটে থাকে। সি মানে কি? কম্বিনেশনের সি। এখন আসো প্রথমে একটা কথা বলে রাখি, এন সি 0 এটার মান হচ্ছে 1, এন সি এন এটার মান হচ্ছে 1। তাহলে আমি বলে ফেললাম প্রথমে কি, এন সি 0 এটার মানও 1, এন সি এন এটার মানও 1। এখানে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই 1কে লেখা যায় আমাদের এভাবে লিখলে এটার মান 1। এখন আমার কথা হচ্ছে দেখো, এই জিনিসগুলা 1গুলো প্রথমটা 1 লাস্টটা 1 আমি জানি, বাট মাঝখানেরগুলো আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে পারি না? কিভাবে দেখো, আমি শুরু করব এটা দিয়ে। প্রথমটাকে বলবো এনসি 0, এরপর এনসি 1, এরপর এনসি 2। এন এর মান এখানে কত? 2। তাহলে দেখো কি হয়ে যাবে, 2c0, 2c1, 2c2। এই 2c0 মান হচ্ছে 1, আবার 2c2 তার মানও 1, 2c1 তার মান হচ্ছে 2। মিলে গেল। তুমি ক্যালকুলেটর এগুলো বের করে দেখো, মিলে যাবে। এবার আসো এটাকে লিখতে পারি, যেহেতু এন এর মান 3, 3c0, 3c1, 3c2, 3c3। এবার মিলে যায়। তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা প্যাসকেলের সূত্রের নতুন রূপ দিব। তাহলে আমরা কি বলবো এবার হচ্ছে, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের নতুন রূপ, এই রূপটা আমরা দিব। তাহলে আমরা এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রের নতুন রূপ দিব। তাহলে নতুন রূপ যদি দিই, এবার আমরা কিভাবে বলতেছি দেখো, এই নতুন রূপ আমাকে বলে এন এর মান যদি 0, আমাদের এন এর মান আমরা ওই 0 থেকে শুরু করবো, ডাইরেক্ট 2 থেকে শুরু করবো, যেখান থেকে আমার কাজে লাগে। হ্যাঁ, এন এর মান যদি 2 হয়, তাহলে তিনটা হবে না? তিনটা কি কি হবে দেখো, 2c0, 2c1, 2c2। এবার বললাম এন এর মান যদি 3 হয়, তাহলে কি হবে, 3c0, 3c1, মানে এবার আর যোগ করা লাগবে না, অটোমেটিক চলে আসবে, 3c2, 3c3। এন এর মান যদি 4 হয়, তাইলে হবে কি, 4c0, 4c1, 4c2, 4c3, 4c4। তাহলে বুঝতে পারতেছো একটা কমন কনফিগারেশন চলে আসছে না সবগুলো দেওয়ার। এন এর মান 5 হলে 5c0 থেকে শুরু করে 5c5 পর্যন্ত, 5c1, 5c2, 5c3, 5c4, 5c5। এবার আসো ডট 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 এন এর জন্য কত হবে, এটাই আমার দরকার। আমরা ডাইরেক্ট এন এর জন্য একটা ফর্মুলা বানায় ফেলবো, nc0, এরপরেরটা হবে nc1, এরপরেরটা হবে nc2, এরপরেরটা nc3। এভাবে যাইতে 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 যে কোনো একটা পদ হইতে পারে ncr, হোয়াট এভার, মানে আর এর মান যে কোনো কিছু হইতে পারে। একেবারে শেষ পর্যন্ত শেষ হবে কি দিয়ে, ncn দিয়ে শেষ হবে, কারণ n এর মান কত আমরা জানি না। তাহলে আমরা বলতে পারি সহগগুলো সবসময় এভাবে যাবে। ওকে, এটা তোমাকে একটি স্ক্রিনশট তুলতে হবে। তাহলে আমাদের এইভাবে যাবে। এখন কথা হচ্ছে এই 2c0, 2c2, 3c0, 3c3, 4c0, 4c4 এগুলো মান তো 1, যেহেতু এগুলোর মান 1, এগুলা আমরা আর এভাবে লিখব না। এদের মান যেহেতু 1, তো আমি ডাইরেক্ট 1 লিখে দিই না। আমি যদি ডাইরেক্ট 1 লিখে দিই, তাহলে আমার কি হলো, 1 1 1 1 1 1 1 1 1 1। দেখো আরো সোজা হয়ে গেল।
এখন আমার মেইন টার্গেট হচ্ছে ভাইয়া এই জিনিসটা, এই যে আমার এটা যদি আমরা বলি, এক্ষেত্রে যে জিনিসটা হবে এই সহগগুলো দিয়ে আমরা এখন একটা ফর্মুলা ডেভেলপ করব। আসো আমরা সেই ফর্মুলাটা দেখি। এটাও তোমাকে স্ক্রিনশট নিতে হবে। এখন আমরা আসো ফর্মুলা ডেভেলপ করে ফেলি। ফর্মুলা যদি ডেভেলপ করি, দেখো খুব সুন্দর করে ফর্মুলা ডেভেলপ করে ফেলবো। এতক্ষণ আমরা ফর্মুলার দিকে চলে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক নিয়ে আগাইছি কিভাবে আসছে এখানে a প্লাস এক্স ফর্মুলা। এবার আসো আমরা দিব দ্বিপদী বিস্তৃতির সূত্র। তাহলে আমরা বলতে পারি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি হয়, a টু দি পাওয়ার n। এর পরেরটা হবে কি, a টু দি পাওয়ার n থেকে 1 কমবে, x এর পাওয়ার হবে 1। এখানে কিছু নাই, মানে x এর পাওয়ার 0, এখানে 1। এরপরে n এর মান 2 কমবে, মানে আরও 1 কমবে, এখানে যত ছিল তার থেকে আরও 1 কমবে। n এর মান তো কত আমি জানি না, আস্তে আস্তে 1 কমবে, x এর মান 1 বাড়বে, x টু দি পাওয়ার 1 ছিল হয়ে যাবে 2। এবার a টু দি পাওয়ার n এর মান n-3, আরও 1 কমলো, x এর মান আমাদের 3 হলো। এভাবে যাইতে এক সময় a এর পাওয়ার কত হয়ে যাবে, a টু দি পাওয়ার 0 হয়ে যাবে। তখন x এর পাওয়ার n হয়ে যাবে, কারণ আমরা জানি এটা সবসময় a টু দি পাওয়ার n দিয়ে শুরু হয়, x টু দি পাওয়ার n দিয়ে শেষ হয়। এবার আসো ভাই এর সহগ। এটার সহগ আর এটার সহগ 1 দেওয়া লাগে না। এটার সহগ কত হবে, nc1, এটা nc2, এটা nc3, এভাবে যাবে। এই যে যোগ করে দাও, এটাই আমার সেই ফর্মুলা। তাহলে দেখো আমরা এটা ফর্মুলা পেয়ে গেলাম, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, a টু দি পাওয়ার n প্লাস nc1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n-2 x স্কোয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n-3 x কিউব। তাহলে আমরা যদি এবার এটাকে একটু ব্রডলি চিন্তা করি, হাই চিন্তা ভাবনা, এইচ মানে হচ্ছে হাই, সি মানে হচ্ছে চিন্তা, ভি মানে হচ্ছে ভাবনা। হাইলি যদি চিন্তা ভাবনা করি তখন বলবো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, তাহলে আমার সূত্র কি হলো, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স প্লাস nc2 a টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স স্কোয়ার। এভাবে যাইতে যদি কোথাও NCR হয় তাহলে বাকিগুলো কেমন হবে, আর হোয়াট এভার যে কোনো কিছু, তাহলে আমি যে কোনো পদ বের করতে পারবো। দেখো যখন এখানে 1 হলো, এখানে n-1, এখানে পাওয়ারেও 1। যখন এখানে nc2 হলো, এখানে n-2, এখানে পাওয়ারেও 2। যখন এখানে nc3 হলো, এখানে n-3, পাওয়ারেও 3। তাইলে বলো তো NCR হলো, তাহলে এখানে কি হবে, a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r। এটা বুঝছি কিনা, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এভাবে যাইতে x টু দি পাওয়ার n হয়। তাহলে এতটুকু বুঝছি কিনা যে আমাদের a প্লাস এক্স টু দি পাওয়ার n এর আমরা বিস্তৃতি করলাম, বিস্তৃতির এতটুকু বুঝছি কিনা সবাই একটু বলি, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা। এতটুকু বুঝছো কিনা একটু বলো। আচ্ছা, সৌরভ মিত্র বলতেছে আরেকবার বলার জন্য, আমি জাস্ট বলতেছি তোমাদেরকে, দেখো রাশিগুলো দেওয়া তোমাদেরকে শিখাইলাম, সহগ দেওয়াটা তোমাকে শিখাইলাম। সহগটা এরকম হয়, প্রথমটা 1, লাস্টটা 1, এরপর NC1
NC2 NC3 এভাবে যাবে। এখন আমি একটা জিনিস তাকায় দেখলাম, এই পুরা রাশির মধ্যে চিন্তা করে দেখো, যখন এখানে সি এর পাশে যখন 1 দিলাম তখন n থেকে 1 বিয়োগ যায়, পাওয়ারেও আমার 1 হয়। সি এর পাশে যখন 2 দিলাম এখানে n থেকে 2 বিয়োগ যায়, পাওয়ারেও 2 থাকে। সি এর পাশে যখন 3 দিলাম n থেকে 3 বিয়োগ যায়, পাওয়ারেও 3 থাকে। সি এর পাশে যখন তাহলে আমি আর দিব, এখান থেকে আর বিয়োগ যাবে, পাওয়ারেও আর থাকবে। আমি এই কথাটাই তোমাকে বুঝাতে চাচ্ছি। এবার আসো ভাইয়া, আমরা যদি বলি তাহলে আচ্ছা বলো তো এটা কোন পদ বলো তো ভাইয়া? এটা প্রথম পদ। এটা কোন পদ ভাইয়া? এটা দ্বিতীয় পদ। এটা কোন পদ ভাইয়া? এটা তৃতীয় পদ। আচ্ছা তাহলে আমাকে সবাই বলো তো, এটা আমার প্রথম পদ, এটা আমার দ্বিতীয় পদ, এটা আমার তৃতীয় পদ, তাহলে এটা আমার কততম পদ বলো তো দেখি? সবাই বুঝছো কিনা? টেকনিকটা বুঝো। আমি বলিনি কিভাবে আসছে, আমি জাস্ট বললাম যে এটাকে আমি বলতেছি প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ। যদি এভাবে বলি এটাকে তুমি কততম পদ বলবা? বলো তো এটাকে তুমি কততম পদ বলবা, একটু বলো। এই সাকিব হোসেন জিশান প্রশ্ন করলো এখানে আর মানে কি? আর মানে কি তুমি এখনই বুঝবা। আর মানে কি তুমি এখনই বুঝবা। একটু ওয়েট করো, ধৈর্য ধরো, তাহলে বুঝে যাবো। আমি একটু সিকোয়েন্সিয়ালি যাচ্ছি। আজকে আমি ম্যাথ করাবো না, জাস্ট কনসেপ্টটা তোমাদের মাথায় খুব ভালো করে ঢুকিয়ে দিতে চাচ্ছি। জি ভাইয়া, সবাই পারতেছ। এটা হচ্ছে ভাইয়া r+1 তম পদ। এবার আসো, এবার তোমাকে আমি বললাম ভাইয়া এই যে a+x⁴n এটার বিস্তৃতিতে, এই বিস্তৃতিতে তোমাকে প্রশ্ন আমি পুরা বিস্তৃতি করতে বললাম না, তোমাকে বললাম তৃতীয় পদটা বের করো, তোমাকে বললাম 10 নম্বর পদটা বের করো, তোমাকে বললাম 12 নম্বর পদটা বের করো। এই জিনিসটা হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে আমি এখন তোমাকে বললাম r-তম পদটা বের করো। r-তম পদ, r-তম পদকে প্রকাশ করা হয় এভাবে টি আর। টি মানে হচ্ছে টার্ম, r-তম টার্ম, টার্ম মানে হচ্ছে পদ। হ্যাঁ, আমাদের কততম r-তম টার্মটা, r-তম টার্মটা কত বলো তো? তুমি সিম্পল চিন্তা করো, যখন তুমি বলতেছো দ্বিতীয় তখন তুমি 2 থেকে 1 বিয়োগ করে একটা এখানে বসাচ্ছ। যখন তুমি বলতেছো তৃতীয় তখন তুমি 3 থেকে 1 বিয়োগ করে এখানে বসাচ্ছ। যখন তুমি বলতেছো r+1 তম তখন r+1 থেকে 1 বিয়োগ করে এখানে বসাচ্ছ। তাহলে NC r-তম পদের জন্য এখানে কত বসবে? a⁴n- কত বসবে? x⁴ কত বসবে? দেখি তোমরা বলো। আমি যখন বললাম r-তম পদ NC কত বসবে? আমরা জানি এখানে যেটা বসে এখানেও সেটা বসে, এখানেও সেটা বসে। এই সেই জিনিসটা কে একটু কমেন্টে বলো দেখি, তোমাদের বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। সেই জিনিসটা কি কমেন্টে বলো। বলো এখানে কত বসবে? r-তম পদের জন্য কত বসবে? আমি বললাম r-তম পদ বের করতেছি, তাহলে এখানে আমরা কত বসাবো? এখানে যা এখানে তো আমরা জানি 2 2 2 1 1 1 1 1
3 আর আর আর, তাহলে এই সেই জিনিসটা এখানে আমরা কি বসাবো এটা বলো। কত বসাবো সেটা বলো। দেখি এটা সবাই বলবা, কিন্তু এটা সবাই বলবা, এটা এখানে অনেকের কনফিউশন থাকতে পারে। আমি তোমাকে আজকে কনফিউশনগুলো ক্লিয়ার করতেছি, কালকে দেখবা ফটাফট তুমি ম্যাথ করে ফেলতে পারছো, প্রচুর ম্যাথ করতে পারবা নেক্সট ক্লাসে। আর তম পদ, এটাকে আমরা বলি টি আর। টি আর মানে হচ্ছে আর তম পদ। যেমন T2 মানে 2 নম্বর পদ, T10 মানে হচ্ছে 10তম পদ, এরকম। এখন তুমি এখানে যখন আরতম পদ, এখানে তুমি কি বসাবা? যেরকম প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, R+1তম পদ এটা, তাহলে আরতম পদ হলে তুমি কি বসাবা? দেখি এখানে অনেকে কনফিউজড হইতে পারে। ম্যাক্সিমাম ভুল করতেছ, তোমরা বুঝার ট্রাই করো, নিজে নিজে ভালোভাবে চিন্তা ভাবনা করে আনসার দাও। এবার আসো আমি বলি, দেখো তুমি এটাকে বলতেছ এটা ভাই আমার প্রথম পদ, এটা আমার দ্বিতীয় পদ, এটা আমার তৃতীয় পদ, এটা আমার চতুর্থ পদ। তুমি যখন বলতেছো দ্বিতীয়, তুমি কিন্তু এখানে 2 বসাচ্ছ না, তুমি 2 থেকে 1 বিয়োগ করে বসাচ্ছ। যখন দ্বিতীয় বলছো তুমি বসাচ্ছ 1, যখন তৃতীয় বলছো তখন তুমি 3 থেকে 1 কম বসাইলা 2, যখন চতুর্থ বলছো তখন তুমি 4 থেকে 1 কম বসাইছো, যখন তুমি R+1তম বলছো R+1 থেকে 1 কম বসাইছো, এটা থেকে 1 বিয়োগ করে তারপর বসাইছো। তাহলে যখন আমি R তম বলবো এই R থেকে 1 বিয়োগ করে বসাইতে হবে না, এর মানে এখানে বসবে R-1, R-1, R-1। সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? এবার আসো, এবার আমরা যদি বলি R+1তম পদটা কত? TR+1, তাহলে আমার কি হবে? NC কিছু একটা বসাবো, A⁻n- কিছু একটা বসাবো, X⁻ কিছু একটা বসাবো। এই কিছু একটা কি বলো তো? এবার দেখি সবাই বলো, কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখন তাহলে এটা বলো তো R+1 তো এখানে কি বসাবো বলো তো? এবার এখানে কি বসাবো? R+1তম পদ, তাহলে আমি এখানে কি বসাবো বলো তো?
জি ভাই, এখানে আর বসাবো, আর সেটা অলরেডি আমি এখানে লিখেই রাখছি। যারা চালাক তারা চালাকি করে এদিকে তাকাবা, এই আর প্লাস 1তম পদ এখানে অলরেডি লেখাই আছে। তাহলে আমার এখানে কি বসবে? আমার এখানে আর বসবে। তাহলে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। একটা জিনিস খেয়াল করে দেখো, এই আরতম পদ এবং আর প্লাস 1তম পদ, এই দুইটার মধ্যে কোনটাকে দেখতে ইজি মনে হয়? নিশ্চয়ই ভাইয়া আমার আর প্লাস 1তমটাকে দেখতে ইজি মনে হয় এবং এটাকে দেখতে একটু কঠিন মনে হয়। দেখো আমার এন মাইনাস, আবার এখানে ব্যাকেটটা তুলে দিলে এন মাইনাস আর প্লাস 1, খুবই কমপ্লেক্স। বাট এটা কি আমার ইজি না? ওই কারণে এটাকে বলি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ, এন এর বিস্তৃতিতে সাধারণ পদ। তাহলে এখন থেকে মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে আমার ঠাড়া মুখস্থ কনসেপ্ট, এটা হচ্ছে সূত্র ঠাড়া মুখস্থ, এটা হচ্ছে আর প্লাস 1তম পদ ঠাড়া মুখস্থ। তাহলে আমরা আর প্লাস 1তম পদ কি বলবো? টি আর প্লাস 1 সমান হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার, ডাইরেক্ট মুখস্থ, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে এটাও তোমাদেরকে স্ক্রিনশট তুলে নিতে হবে, তোমরা স্ক্রিনশট তুলে নাও। দেন আমি পুরোটাকে একসাথে সামারি করে সূত্রটা আবার নতুন করে লিখে দিই, মানে পরীক্ষার জন্য তোমার যে সূত্রটা লাগবে। তাহলে পরীক্ষার জন্য যে সূত্র লাগবে সেটা আমরা একটু লিখে দিই। দেখো, তাহলে আমাদের সূত্র, এই অধ্যায়ে প্রাথমিকভাবে যে সূত্র লাগবে, সূত্র আমি যদি বলি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার এন প্লাস এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এক্স প্লাস এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স স্কোয়ার। এভাবে যাইতে 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 একটা পদকে আমরা লিখতে পারবো এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এভাবে চলতে 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 এক সময় এক্স টু দি পাওয়ার এনে দিয়ে শেষ হয়ে যাবে। এবার আমরা বলতে পারবো এই বিস্তৃতির, এটাকে আমরা বলি সাধারণ পদ। কোন পদ বলি? সাধারণ পদ, মানে যেটা দিয়ে আমি সবাইকে বের করতে পারি। সাধারণ পদ আমি কাকে বলি? সাধারণ পদ বলতে আমরা বুঝি আর প্লাস 1তম পদ। আর প্লাস 1তম পদটাকে আমরা বলি কোন পদ? সাধারণ পদ। তাহলে সাধারণ পদ কি? এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা হচ্ছে এই বিস্তৃতির কোন পদ? সাধারণ পদ। অর্থাৎ এবার যেমন ওই যে ম্যাথগুলোতে আর কি, সাধারণ পদ মানে হচ্ছে না জানা থাকলে আমি এটাই ধরে নিব, না জানা থাকলে এটাই ধরে নিব। বলা হয় যে কততম পদে এটা আছে, কততম পদটা আমি জানি না, ধরে নিব আর প্লাস 1তম পদ। এরপর আস্তে আস্তে আর এর মান বের করে ফেলবো, আগামী ক্লাসে করব। এবার অনেক সময় দেখা যায় এ ইকুয়ালস টু 1 থাকে, এর মান যদি 1 হয়, একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর মান যদি 1 হয়, তাহলে এটা যদি 1 হয় তাহলে এরকম হয়ে যাবে না, 1 টু দি পাওয়ার এন প্লাস 1, আমাদের সরি এন সি 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স প্লাস এন সি 2 1 টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স স্কোয়ার। এভাবে প্লাস 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 এন সি আর 1 টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এভাবে যেতে যেতে এক্স টু দি পাওয়ার এন। এর মানে কি? এর মানে হচ্ছে এটা আমার 1 হয়ে যাচ্ছে, 1 টু দি পাওয়ার যেটাই থাকুক 1, 1 টু দি পাওয়ার যেটাই থাকুক 1, 1 টু দি পাওয়ার যেটাই থাকুক 1, এগুলো কি দেওয়ার দরকার আছে? না। তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে কিভাবে লিখবো? এটা তো আমি জাস্ট তোমাকে রাফে দেখাইলাম, এটা হচ্ছে রাফ। এবার সূত্র হিসেবে দেখো, সূত্র হিসেবে দেখলে এভাবেও বলতে পারি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন না থেকে যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন থাকে, তখন হবে এরকম 1 প্লাস এন সি 1 এক্স প্লাস এন সি 2 এক্স স্কোয়ার। মানে এটা আর রাখবো না, এই সূত্রের মধ্যে এ রাখবোই না, প্লাস এভাবে যেতে যেতে আমাদের এন সি আর এক্স টু দি পাওয়ার আর, এভাবে চলতে চলতে এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা বলতে পারি এতএর বিস্তৃতিতে সাধারণ পদ যেটা, সেই সাধারণ পদকে আমরা বলতে পারি টি আর প্লাস 1 ইকুয়ালস টু এন সি আর
এক্স টু দি পাওয়ার আর। এখন আর এ আসবে না, অর্থাৎ পরীক্ষায় তোমরা যখন চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যাবা তোমরা এটাও পাইতে পারো, এটাও পাইতে পারো, এটাও পাইতে পারো, এটাও পাইতে পারো। বুঝতে পারতেছো? এটার তুলনায় এটা সহজ। আর দুইটা আসলে একই সূত্রের ভিন্ন রূপ, এর মান 1 বসাই দিলে এটা পেয়ে যাবা তুমি। তাহলে এটা হচ্ছে তোমার সূত্র। ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সূত্র ডেভেলপ করে ফেলছি যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তোমাকে বিস্তৃতিটা মুখস্থ করতে হবে, আর বিশেষ করে সবচেয়ে বেশি কাজে লাগবে এটা সাধারণ পদ। আর এটা জানলে তো আমরা এটা জানি, এই দুইটা হচ্ছে আমার মূল সূত্র, এই দুটি সূত্র আমরা মুখস্থ রাখবো। এবার আসো আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করে দিই, দেখি তোমরা সবাই পারো কিনা। y প্লাস 4x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে 11তম পদটি নির্ণয় করো। 11তম পদটি নির্ণয় করো। 11তম পদটি নির্ণয় করো। 30 দি y প্লাস 4x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে 11তম পদটি নির্ণয় করো। তোমার কততম পদ বললো? 11তম পদটি নির্ণয় করার জন্য বললো। তাহলে আমরা কিভাবে করব? তাহলে সিম্পল, তুমি খেয়াল করে দেখো, y প্লাস 4x হোল টু দি পাওয়ার 30, তাই না? এটাকে আমরা তুলনা করতে পারি a প্লাস x হোল টু দি পাওয়ার n এর সাথে। অর্থাৎ এখানে আমি যাকে a বলতেছি তার জায়গায় বসাইতে হবে y, এখানে যাকে আমি x বলতেছি তার জায়গায় বসাইতে হবে 4x, এখানে যাকে আমি n বলতেছি তার জায়গায় বসাইতে হবে 30। তাহলে আমার কততম পদ লাগবে? 11তম পদ। আমি কার সূত্র জানি? আমি জানি r প্লাস 1তম পদের সূত্র হচ্ছে কি? r প্লাস 1তম পদের সূত্র আমরা জানি এভাবে, a প্লাস x এর rতম 1 পদের ফর্মুলা হচ্ছে NCR, a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, ঠিক কিনা? তাহলে আমরা এখানে বলতে পারি কি r প্লাস 1তম পদ কত হবে? NCR, n এর মান কত? 30। তাহলে 30CR a টু দি পাওয়ার n মাইনাস r, a মানে এখানে কত? y টু দি পাওয়ার n মানে কত? 30, এই 30 মাইনাস r। এরপর হচ্ছে x টু দি পাওয়ার r, এখানে x মানে কত? 4x, এর মানে 4x হোল টু দি পাওয়ার r। কিন্তু তোমার লাগবে কত? তোমার লাগবে হচ্ছে 11তম। তো তুমি তো ডাইরেক্ট 11তম বের rতম বের করতে পারো না, তুমি বের করতে পারো r প্লাস 1। তাহলে 11কে কি লেখা যায়? 11কে লেখা যায় 10 প্লাস 1। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো t 10 প্লাস 1, এর মানে r এর মান কত? 10। তাহলে 11তম মান হচ্ছে r এর মান 10। তাহলে r এর মান 10 বসাইলে 30C10 y টু দি পাওয়ার 30 মাইনাস 10 4x টু দি পাওয়ার 10। এবার দেখো তাহলে 30C10 y টু দি পাওয়ার 20 4 টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 10, এটাই আমার আনসার। যদি তুমি চাও ক্যালকুলেটর মেরে এগুলো ক্যালকুলেশন করে দিতে পারো, তবে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন পড়ে না, তুমি এবার রেখে দিতে পারো। তবে সাধারণত আমরা সাজেস্ট করি হচ্ছে কনস্ট্যান্ট টার্মগুলোকে আগে রাখবা। তাহলে 4 টু দি পাওয়ার 10টাকে আগে রাখলা, 30C10টাকে আগে রাখলা, y টু দি পাওয়ার 20 এবং x টু দি পাওয়ার 10কে পরে রাখলা। এটাই হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত আনসার। এখন তোমাকে যদি বলি ভাইয়া a মাইনাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদটা কত? অনেকে এবার কনফিউজড হয়ে যাবে, ভাই এবার কি করব? দেখো তোমার অনেকে এটার জন্য আলাদা ফর্মুলা মুখস্থ করে, আমি বলবো তোমার করার কোনো প্রয়োজন নাই। তুমি কি করবা? দেখো a প্লাস এটা আছে না, এটাকে তুমি লিখবে এভাবে, a প্লাস মাইনাস এক্স লিখে ফেলবা, মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। তাহলে ফর্মুলা কি? NCR, তাহলে NCR a টু দি পাওয়ার n মাইনাস r, এখানে x এর জায়গায় কি আছে? মাইনাস এক্স, এর মানে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার
আর। তাহলে দেখো মাইনাসের জন্য আলাদা করে নতুন ফর্মুলা শেখার কোনো প্রয়োজন নাই, তুমি শুধুমাত্র তোমার আগের জানা যে ফর্মুলা সেই ফর্মুলাতে শিখতে পারবে। আমি তোমাদেরকে এতগুলো ফর্মুলা শেখাবো না, আমার কথা হলো একটা ফর্মুলা থেকে সবগুলো শিখবো। অনেকে মাইনাসের জন্য আলাদা ফর্মুলা শিখে, আমি বলবো কোনো প্রয়োজন নাই, কারণ তুমি শুধু প্লাস দিয়ে সবগুলো করে ফেলতে পারবা। জাস্ট শর্তটা কি, মাইনাস থাকলে মাঝখানে প্লাস দিয়ে তাকে মাইনাসটাকে আলাদা করতে হবে, অথচ সেটা পুরাটাকে চিহ্ন সহ তুমি কি ধরবা, এক্স ধরবা, তাহলে হয়ে যাবে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। বলো এবার এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, কোনো কনফিউশন থাকলে বলো। আর তোমাদের কাজ হবে আগামী ক্লাসে জয়েন করার আগে এটা খুব ভালো করে সুন্দরভাবে নোট করে ফেলবা, আর তোমরা জিনিসটা ভালো করে বুঝে শুনে রাখবা। আমরা আগামী ক্লাসে প্রচুর পরিমাণ ম্যাথ করব, কারণ এখানে হচ্ছে ম্যাথের টাইপস কম। একটা দুইটা ম্যাথ করলে দেখবো প্রচুর পরিমাণ আমি ম্যাথ হোমওয়ার্ক দিতে পারতেছি, তাহলে আমাদের খুব একটা বেশি ম্যাথ করা লাগবে না। তাহলে সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। কনফিউশন না থাকলে আমি এখনই শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে। আর তাহলে আগামী ক্লাসে তোমরা এই পুরোটা ক্লিয়ার করে রাখবে, দেন আমরা আমাদের ম্যাথে ঢুকে যাব। আমাদের বেসিক এতটুকু পর্যন্ত, এর মাঝখানে আরও কিছু ফর্মুলা আমাদের প্রমাণ করা লাগবে, যেমন মধ্যপথ নির্ণয় বা আরও অনেক কিছু আছে যেগুলো, সেগুলো যখন যেটা লাগবে সেটা আমরা করাবো। তবে আপাতত যতটুকু করাইছি এটা দিয়ে আমরা আগামী ক্লাসে অনেকগুলো ম্যাথ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।